হিমেল, কলেজের রেজাল্ট খারাপ হলে আব্বু আম্মু এটা আসলে তো হয় জিনিসটা। এইটা একটা অপশন হইতেছে আব্বু আম্মুর ফোন নাম্বার না দেওয়া। আমি একটা গল্প বানাইছিলাম যে কলেরা টাইফয়েড যক্ষা 5 মাস পর তোমার পরীক্ষা। একটা স্টুডেন্টের কিন্তু এইটা জ্ঞান থাকা উচিত তার কোনটা ছাড়তে হবে আর কতটুকু পড়া উচিত। যারা 40 থেকে 50% বাকি আছে ওরা তো অনশট বুঝবে না। অনশট কি করতে হবে? মুখস্থ করতে হবে। অনশট মুখস্থ করলে যে 25 ব্যাচের মতো রেজাল্টের অবস্থা হবে। বায়োলজি 24 চ্যাপ্টারের মধ্যে সে বলছে যে 10% শেষ করে নাই, তার মানে সে 3টা চ্যাপ্টারও ভালো করে পড়ে নাই। তাকে নিয়ে তুমি কি পরামর্শ দিবা? জেনারেশন চেঞ্জ হয়েছে, সবকিছুই কিন্তু চেঞ্জ হয়েছে। একটা স্টুডেন্টের কলেজের পড়া বুঝতেই 3 মাস সময় লেগে যায়। প্লিজ কম্পেয়ার করবেন না যে অমুকে তো পেরেছে তুমি কেন পারো নাই। সবার ক্যাপাসিটি সেম না, সবার ধরার ক্যাপাসিটি সেম না। তোমার কিসের কামব্যাক ভাই? তুমি কামব্যাক নিয়ে কেন চিন্তা করো? কামব্যাক নিয়ে চিন্তা করবে হচ্ছে। শুরু ভাই কেমন আছেন? এই তো হিমেল, তুমি কেমন আছো? অনেকদিন পর আবার। হ্যাঁ ভাই, মানে আসলে চিন্তা করলাম অনেকগুলো বিষয় তো আসলে চলে আসতেছে। ধরেন 26 ব্যাচের তো এই টেস্ট পরীক্ষা চলতেছেই, সামনে ওদের এইচএসসি এক্সাম হবে, বা ধরেন হচ্ছে 2700 নতুন তাদের কলেজ জীবন শুরু করছে। সবগুলো নিয়ে আলোচনা করার জন্য আসলে আপনার সাথে আসা। এক্স্যাক্টলি, আমরা তো লাস্ট পডকাস্ট করছিলাম মেবি আরো 3 মাস আগে। তো মাঝখানে আমরা যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ 26 ব্যাচের তারা তো এখন মানে অফিসিয়ালি 26 ব্যাচের বোর্ড পরীক্ষার্থী, রাইট? কারণ কয়েকদিন পরে তাদের হচ্ছে টেস্ট পরীক্ষা। আবার ওইদিকে 27 ব্যাচ তারা কলেজে ঢুকে গিয়েছে, কলেজে ক্লাস হয়ে মোটামুটি অনেকের সিটিও শুরু হয়ে গিয়েছে। সো ওভারঅল আমরা সবগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি আসে। এন্ড আজকে আমরা মনে হয় 26 ব্যাচ দিয়ে আমাদের কথাটা শুরু করতে পারি, কারণ ওদের একটা ক্রিটিক্যাল টাইম। জি, 26 ব্যাচেরটা আসলে একটা ক্রিটিক্যাল টাইম, যে কারণ কয়েকটা বিষয় আছে। প্রথম কথা, 25 ব্যাচের তো অলরেডি আপনি দেখছেনই ভাই, ওই কয়েকটা বোর্ডে কিন্তু কোয়েশ্চন বেশ ভালো রকমের কঠিন হয়েছে। সো কারো যদি ডেপথ নলেজ না থাকে তাহলে কিন্তু আসলে সে মানে একটা সময় ধারণা ছিল আচ্ছা বোর্ড এক্সামটা সহজ হয়, এডমিশনে মনে একটু কঠিন হয়। তো ছেলেপেলে তখন যেটা করতো যে মানে এইচএসসি লাইফে কিন্তু অতটা সিরিয়াসলি আসলে ডেপথে গিয়ে পড়াগুলো পড়তো না। বাট এখন কিন্তু সময় আসলে চেঞ্জ হয়েছে, আমার কাছে যেটা মনে হচ্ছে ভাই। আপনার কাছে কি মনে হয় জিনিসটা? রাইট, কারণ 25 ব্যাচ থেকেই তো আসলে কথা হচ্ছে যে পাস্ট থেকে শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, তো 25 ব্যাচে আমরা যেটা দেখলাম, ওদের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যথেষ্ট পরিমাণ, বিশেষ করে বিজ্ঞান বিষয়ের পরীক্ষাগুলো কিন্তু অনেক সাবজেক্ট ওয়াইজ কঠিন করেছে। আমি একটা জিনিস একটু আপনাকে ইন্টারাক্ট করতেছি, কঠিন থেকে আমি কিন্তু বলবো স্ট্যান্ডার্ড হয়েছে জিনিস। স্ট্যান্ডার্ড, রাইট। মানে আসলে সহজ প্রশ্ন দেখে বা সহজ রেজাল্ট দেখে আমাদের চোখ এতই বেশি অভ্যস্ত হয়ে গিয়েছে যে আসলে স্ট্যান্ডার্ড প্রশ্নকে আমাদের কাছে কঠিন মনে হয়। আসলে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। আমরা যদি আমাদের সময় ফিরে যাই, আমি তো 2016 ব্যাচের পরীক্ষার্থী ছিলাম। তো 2016 ব্যাচের সময় আমাদের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু অনেকটা মাথা খাটাতে হতো। মানে আমি অবাক হয়ে যেতাম যে যখন আমি মানে টেস্ট পরীক্ষার আগে পরে প্রস্তুতি নিতাম, একটা বোর্ডের প্রশ্ন দেখে আমি অবাক হয়ে যেতাম যে ফিজিক্সের প্রশ্ন, এটা তো আমার চিন্তা করতেই মানে পরীক্ষার হলে আমার 30 মিনিট লেগে যাবে। তো আমি এটা আনসার কখন করবো একটা প্রশ্ন? তো তারপরে আমার কাছে আনসার আসলো এটাই যে যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার মাথা খুলবে, তত তুমি ফিজিক্স বা ম্যাথের যে সূত্রগুলো আছে তত সেগুলোর ইউটিলাইজেশন তুমি ভালো শিখতে পারবে, যাতে করে পরীক্ষার হলে যে ইভেন আমার সময় তো তাই হয়েছিল। এমন একটা প্রশ্ন ছিল ফিজিক্সে, লাইক একটা ঝড়ে একটা নারিকেল গাছ ভেঙে গিয়েছে বা এরকম একটা কিছু, সেখানে একটা নারিকেল বা কিছু একটা ঝুলতেছে, এটা দিয়ে সরল দোলক তৈরি হয়ে গেছে। কত অবাক করা বিষয়, মানে সরল দোলকের কনসেপ্টটাকে কত অন্যভাবে ইউজ করা হয়েছে। বাট এরকম কোনো প্রশ্ন কিন্তু যতদিন শর্ট সিলেবাস ছিল আমি কিন্তু এরকম জটিল প্রশ্ন কিন্তু আসতে দেখি নাই। না, এটাই ভাই, শর্ট সিলেবাস থাকার কারণে আসলে কিন্তু কোয়েশ্চেনগুলো অতটা কঠিন হতো না বোর্ড এক্সামের মধ্যে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে লাস্ট 25 ব্যাচে কিন্তু এক্সামটা যথেষ্ট আসলে স্ট্যান্ডার্ড করছে। সেটা থেকে কিন্তু 26 ব্যাচের আসলে অনেক কিছুই নেওয়ার আছে। 26 ব্যাচে ফুল সিলেবাস, এইটা একটা বড় ইস্যু যে 25 তো ভাই হচ্ছে যে শর্ট সিলেবাস ছিল, তো চ্যাপ্টার ছিল কম, তো প্রতিটা টপিকে কিন্তু ডেপথে ঢোকার সুযোগ ছিল। একে তো 26 কিন্তু ফুল সিলেবাস, তো আসলে তাদের কিভাবে পড়া উচিত, একদম ডেপথে গিয়ে পড়া উচিত কিনা, আমরা কিন্তু এগুলো ডিসকাশন করবো ভাই। মানে আপনার ভাবে কিভাবে মনে হয়, মানে এখন কিভাবে আসলে তাদের আগানো উচিত আর কি, কিভাবে আগানো উচিত আসলে যদি বড় প্ল্যানটা বলি যে নেক্সট 6 মাসে আসলে কিভাবে আসলে মানে তাদের প্ল্যানটা সাজানো উচিত। আমি ওদের এই প্ল্যানে আসবো, তোমার সাথে ডিসকাস করে প্ল্যানটাকে আমরা সাজাবো ইনশাল্লাহ। বাট তার আগে আমি একটা সিচুয়েশন বলি। এমনও আমি কমেন্ট পাই, আমার যে কোর্সগুলো আছে কোর্সের স্টুডেন্টদের এমনও কমেন্ট পাই যে অনেকে বলে যে ভাইয়া অনেকে কোর্সে যুক্ত হয়েছে, কোর্সে সে পড়েছে, কিন্তু এখন সে পড়া সে জাস্ট মনে করতে পারতেছে না, কারণ রিভিশন দিতে পারে না। বা এরকম অনেক স্টুডেন্ট আছে যা থাকে না, আমাদের কমেন্টে আসে, তো সে আমার কোর্সে না, এবার সে কমেন্টে আসতেছে যে ভাইয়া আমার তো এখন 10% সিলেবাসই শেষ হয় নাই। ক্যান ইউ ইমাজিন? আমার বায়োলজিতে 24টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রির সাথে 10টা চ্যাপ্টার। তো বায়োলজির 24 চ্যাপ্টারের মধ্যে সে বলতেছে 10% শেষ করে নাই, তার মানে সে 3টা চ্যাপ্টারও ভালো করে পড়ে নাই। তাকে নিয়ে তুমি কি পরামর্শ দিবা?
তাকেও তো পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, সেও তো চাই এ sure, প্লাস sure, পাইতে। অনেকে আছে যারা ফেল ঠেকাইতে চায়, হ্যাঁ, হ্যাঁ, তারাও আমাদের স্টুডেন্ট। আবার অনেকে আছে এ প্লাস পাইতে চায়, বাট তাদের অবস্থা হচ্ছে তারা এখনো 20% সিলেবাস শেষ করে নাই। বুঝতে পারছি। তো আমাদের প্ল্যানটা না একটু ডাইভার্স ভাবে সাজাইতে হ্যাঁ, হবে। মানে আমাদের যেটা করতে হবে একটু স্টুডেন্ট ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে হবে, যে আমাদের প্ল্যানটা টপারদের জন্য কিরকম হওয়া উচিত, বা মিড ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কিরকম হওয়া উচিত, আর যারা একদমই কম পড়াশোনা করছে কোনো একটা কারণে হইতে পারে, হয়তো সে কলেজে উঠে যে সিরিয়াস থাকতে এটা বুঝে নাই, ওদের অনুযায়ী আসলে সাজানো উচিত। এক্স্যাক্টলি, যেমন তুমি প্রথম দিকে বলছিলা যে ভাইয়া, মানে আমাদের পডকাস্ট শুরুর আগে, যে ভাইয়া আমাদের ক্যাটাগরি ওয়াইজ কিছু মানে স্টুডেন্ট ভাগ করে নিয়ে আমাদের তাদেরকে গাইডলাইন, তাহলে আমরা কয় ক্যাটাগরি স্টুডেন্ট আসলে আমরা পাই হিমেল, মানে রাইট 26 ব্যাচে? একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা হচ্ছে ধরেন একদম এইচএসসি শুরু থেকেই শুধু বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় নাই, তারা একদম বোর্ড পরীক্ষার পাশাপাশি কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে এডমিশনের টার্গেট, কারোর টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, কারোর টার্গেট যদি মেডিকেল হয়, তারা ওই অনুযায়ী কিন্তু আগাইছে। একটা ক্যাটাগরি হচ্ছে এটা, যে তাদের এইচএসসির আগেই কিন্তু মোটামুটি এইচএসসি সিলেবাস পড়ার পাশাপাশি এডমিশনে কিন্তু অনেকটুকুই তারা আগে আসছে। ধরেন মানে এটা আমি দেখছি জিনিসটা আমাদের ফ্রেন্ড সাইকেলের সময় ছিল, ইভেন আমি নিজেও কিন্তু আমার যখন আমি টপ স্টুডেন্ট ছিলাম না মানে একদম, বাট চেষ্টা করছি যে এইচএসসির পড়ার পাশাপাশি যেন এডমিশনটা অনেকটুকু কভার করা যাওয়া যায়, যাতে করে যেটা হয় ভাই, ধরেন এডমিশন সিজনে কিন্তু একটা বড় ট্রানজিশন ঘটে। কিরকম, যে ধরেন এইচএসসি পর্যন্ত সে একটা প্যাটার্নে পড়ে আসছে, সে যদি এডমিশনের সাথে যদি পরিচিত না থাকে, তাহলে কিন্তু প্রথম দিকে দেখা যায় কি তার যখন এইচইপি যখন উইকলি এক্সাম হবে আমাদের, তখন দেখা যাবে সে প্রথম দিকে কিন্তু ভালো করতে পারবে না, মানে পড়ার টোনটা ধরতে পারবে না। বাট সে যদি একটু এইচএসসি থেকেই যদি এটার সাথে পরিচিত থাকে, তাহলে কিন্তু পড়ার টোনটা তার ধরাটা অনেক ইজি হয়ে যায়। মানে সচরাচর দেখা যায় কি আমাদের সময়, যে তোমার কথার পার্সপেক্টিভে আমি বলি, আমরা যখন কোচিং করতে গিয়েছিলাম 2016 সালে, আমি যেহেতু 16 সালে পরীক্ষার্থী, আমি কিন্তু যে তুমি যে কথাটা বললা সেম ক্যাটাগরিতে আমি ছিলাম। যদিও আমার ফার্স্টের দিকে তো একটা ট্র্যাজেডি ছিল, এটা অনেকেই জানে স্টুডেন্টরা, যে আমি আমার কলেজ লাইফের ফার্স্ট ইয়ারটা তেমন একটা পড়াশোনা করতেই পারি না আমার আম্মুর অসুস্থতার কারণে। বাট তারপরে যখন আমার সেকেন্ড ইয়ার থেকে তো আমি খুব মনোযোগী হই, এবং আমি প্রায় বলি যে আমি 8 মাসে আমি আমার পুরো কলেজ লাইফের ফুল সিলেবাস শেষ করছে, আমি এতটাই পড়াশোনা ড্রাইভ দিচ্ছি 8 মাসে। সো আসলে পুরো গল্পটা অনেকে জানে না, অনেকে শুধু এটুক শুনে যে 8 মাসে শুভ্র ভাই পুরো সিলেবাস শেষ করছে, এটা শুভ্র ভাইয়ের পক্ষে সম্ভব, এটা ফ্লেক্স নিচ্ছে শুভ্র ভাই। বাট আসলে ওই 8 মাসে কতটা কষ্ট আমার করা লাগছে এটা তো আসলে আমি জানি, বা আমার ফ্যামিলি তখন দেখছে। কিন্তু আমি যে কাজটা করছি 8 মাসের মধ্যে, আমি জানতাম যে অলরেডি আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আমার কলেজ লাইফের ফার্স্ট ইয়ার টাইমটা আমার চলে গেছে, এখন আমি সেকেন্ড ইয়ারে আছি। অ্যান্ড আমাকে এখন যেটা করতে হবে, আমাকে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন দুটোই একসাথে ধরে আগাইতে হবে। যার কারণে দেখো, আমি জাস্ট সিম্পলি যে একটা এক্সাম্পল আমি বায়োলজি দিয়ে দিই, যে আমি কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়তেছি। কোষ রসায়ন চ্যাপ্টারটা যখন আমি পড়তেছিলাম, তখন কোষ রসায়ন থেকে আমার বোর্ডে কি লাগবে সেই কনসেপ্ট তো আমি ক্লিয়ার করে বোর্ডের প্রশ্নগুলো পড়েই ফেলছিলাম। পাশাপাশি বিগত বছরগুলোতে কোষ রসায়ন থেকে কি কি প্রশ্ন আসছে মেডিকেল এবং ভার্সিটিতে, সেটাও আমি একটা কোশ্চেন ব্যাংক কিনে দেখা শুরু করছিলাম। এই কোশ্চেন ব্যাংক জাস্ট, আমি তো মনে করি যে অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে ফার্স্ট ইয়ার থেকে আগায় রাখার একটাই ওয়ে, বা সব থেকে সহজ ওয়ে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা। কোশ্চেন ব্যাংক সলভ করলে কিন্তু আমি ধারণা পেয়ে যাচ্ছি যে আমার কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, বা কি টাইপের প্রশ্ন আসে। মেডিকেলের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমি ওখান থেকে ধারণা পেয়ে যাচ্ছি যে আমার এই দাগানো লাইন থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। যেমন মেডিকেলে কিন্তু দাগানো বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করে ওই কনসেপচুয়াল ম্যাথ প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কেউ সাপোজ দ্রাব্যতার গুণফলের একটা কনসেপ্ট পড়লো, দ্রাব্যতার গুণফলের সে প্রথমে টেস্ট পেপার থেকে ম্যাথ সলভ করুক, বা টেস্ট পেপার থেকে কোশ্চেন সলভ করুক বোর্ড পরীক্ষার, এন্ড দেন সে বিগত বছর ইঞ্জিনিয়ারিং এ কি প্রশ্ন আসে, ঢাকা ভার্সিটিতে কি প্রশ্ন আসে, সেগুলো সলভ করে ফেলুক, তো অ্যাডমিশন প্রস্তুত হয়ে যাচ্ছে। এটার জন্য তো নতুন করে কোনো সময় লাগে না। তো আমার মনে হয় এরা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট। যে ভাই ধরেন আসলে ওরা তো আসলে এখন মানে মোটামুটি কিন্তু ওদের ভিশনটা ক্লিয়ার, রাইট? যাদেরকে আমরা কথা, ওদেরকে নিয়ে কিন্তু খুব বেশি কথা বলার আসলে আমার মনে হয় যে দরকার আসলে নাই, কারণ ওদের কিন্তু ভিশনটা ক্লিয়ার, যা ভাই আমার শুধু এইচএসসি তে ভালো করলেই চলবে না, আমার এডমিশন একটা টপ করা লাগবে বা ভালো করা লাগবে। ওরা কিন্তু ওদের মোটামুটি ফ্লোতে আসে। তো ওরা আমার কাছে যেটা মনে হয় যে নেক্সট 6 মাস ওরা কিভাবে কাজে লাগানো উচিত, দেখেন যতই সে ভালো করে পড়ুক, 2-1টা চ্যাপ্টারে তার একটু দুর্বলতা, উইকনেস থাকবেই প্রতি সাবজেক্টে। ওইটাকে ফাইন্ড আউট করে হচ্ছে ভাই তাদের যেটা উচিত, ওইটাকে ফাইন্ড আউট করে যত সম্ভব তাড়াতাড়ি সলভ করে, যে যেহেতু সে এতদিন ধরে এডমিশনে পড়ে আসছে, হয়তো তার বোর্ড পড়াটা একটু কম হয়েছে, তো সেই ক্ষেত্রে সে যেটা করতে পারে, এই যে আগামী যে 6 মাস এটা এডমিশনে পড়ার জন্য সে ধরেন ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা টাইম রাখলো, বাট বাকি টাইমটা তার কিন্তু বোর্ড এক্সামের উপর ফোকাস করা উচিত। বোর্ড এক্সাম বাই এনি চান্স আল্লাহ না করুক কোনো কারণে বোর্ড যদি খারাপ হয়, জি অ্যাডমিশনে সে প্রথমেই পিছিয়ে যাবে, অনেক জায়গায় দেখা যাবে যে সে ফর্মও তুলতে পারছে না। সে কিন্তু অনেকের থেকে আগায় আছে অলরেডি, যেহেতু সে এডমিশনের জন্য অনেকটা পড়া পড়ে ফেলছে। তার আসলে এখন মেইন ফোকাসটা রাখা উচিত যে তুমি যাতে এখন এই লাস্ট 6টা মাস
তোমার যেন খুব ভালো করে তুমি বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নাও যত পারে ভাই। আমাদের যে এবার নিশ্চয়ই আপনি আমাদের কম্প্যাক্ট সিরিজের বইগুলো দেখছেন যে অসাধারণভাবে কিন্তু আমরা চেষ্টা করছি সাধারণ কম্প্যাক্ট ভাবে। তো সে যদি প্রতিটা চ্যাপ্টারে কিন্তু মোটামুটি 20 থেকে 22টা করে সিকিউ দেওয়া, 150 থেকে 170টা করে এমসিকিউ দেওয়া, এবং ওই 22টা সিকিউতেই কিন্তু সবগুলো টাইপ কভার করা। তুমি তোমার এই প্রসঙ্গে আমি যেহেতু আমরা ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে কথা বলতেছিলাম, এখন প্র্যাকটিসটা দরকার বেশি। আমরা সেকেন্ড ক্যাটাগরিতে যাব, বা তার মধ্যে একটু বইয়ের প্রসঙ্গ যেহেতু তুমি টানলা, এখানে আমি একটু কথা বলি। আমাদের সময় যে গাইড বইগুলো পাওয়া যাইতো, বাজারে মনে হয় এখন এরকম গাইড বইগুলো আছে যেখানে জাস্ট বায়োলজি দিয়ে বলি, কোষের গঠনের উপর সৃজনশীল দিয়ে রাখে 70 থেকে 80টা। তা গুণগত রসায়নের উপর কতগুলো হবে? এরকম 70 থেকে 80টা হবে, আরো বেশি 100-র উপরে হবে। কোষ বিভাজনের মধ্যে একটা মিনি চ্যাপ্টার, এটার মধ্যে সৃজনশীল দিয়ে রাখে 50টা। এখন একটা স্টুডেন্ট, আমি সবার কথা বলতেছি না, আমরা ভালো এ ক্যাটাগরি স্টুডেন্টের কথা আমি বাদই দিলাম। আসলে এ বি দিয়ে কিন্তু আসলে আমরা স্টুডেন্টকে জাজ করতেছি না, একটা ক্যাটাগরি ভাগ করছি ওদের সুবিধার জন্য, ক্যাটাগরি ভাগ করছি, ও যেন নিজেই বুঝতে পারে ও কোন জায়গায় কোন ক্যাটাগরিতে আছে। হ্যাঁ, এ বি বা এ প্লাস বলতে আসলে কিছু মানে আমরা এমন না যে ভাই ধরেন ও ভালো করে পড়ছে আমরা খুব আলাদাভাবে ঠিক করছি, জাস্ট ক্যাটাগরি করে দিছি। তো যেই কিছু স্টুডেন্ট আছে তারা 70 থেকে 80টা সৃজনশীল প্র্যাকটিস করতে পারবে। জি, ভাই আমি নিজেই পারতাম না। আমি নিজেই যখন সে টিস্যু তন্ত্র চ্যাপ্টারের উপর দেখতাম যে আমি যখন 30টা সৃজনশীল, আমি টায়ার্ড হয়ে যেতাম। কৌশল গঠনের উপর 70টা সৃজনশীল পড়া সম্ভব হতো না। আমি প্রথম 20টা পড়তাম, 20টা পরে কিন্তু আর আগাইতাম না। এখন বলতে পারো ভাই আপনি গাইড দেখে পড়তেন? আরে ভাই গাইড দেখে প্রশ্নের ধারণা কি পাপ নাকি? একটা ধারণা কিন্তু অনেক আগে ছিল যে গাইড পড়া যারা তারা বাজে স্টুডেন্ট। আরে ভাই গাইড পড়া আর কোশ্চেনের ধারণা নেওয়া তো এক জিনিস না, তাই না? আমি দেখতেছি যে পরীক্ষায় কি প্রশ্ন আসে, তো ওই 20 থেকে 30টা প্রশ্ন প্র্যাকটিস করার পরে আমার আর কোষের গঠনের সামনে আগানো কিন্তু আর সম্ভব হইতো না। ঝামেলাটা কখন হইতো? পরীক্ষার আগে আমি আবার ওই কোষের গঠনের সৃজনশীল পড়তে যেতাম, দেখতাম ওই 43তম সৃজনশীল নতুন একটা কনসেপ্ট চলে আসছে, 72তম সৃজনশীল নতুন একটা কনসেপ্ট চলে আসছে। ইন্টারাক্ট করতেছি ভাই, মানে এটাই কিন্তু ইস্যু যে আগের ধরনের শর্ট সিলেবাস ছিল, তার কিন্তু একটা চ্যাপ্টারে যে 70টা সিকিউ প্র্যাকটিস করে তার কিন্তু এনাফ টাইম ছিল ভাই। কিন্তু এখন কিন্তু যেটা প্রবলেম ভাই, সে কিন্তু এক চ্যাপ্টারের উপর যদি 70-100টা সিকিউ প্র্যাকটিস করতে যায়, তাহলে কিন্তু সে পরবর্তী চ্যাপ্টারে গিয়ে কিন্তু সেম ইম্পর্টেন্স দিয়ে কিন্তু সে অলমোস্ট 75 চ্যাপ্টার মনে হয় পিসিএম সেটা কিন্তু পড়তে পারবে না ভাইয়া। তার ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু সময়টা কম বাট পড়া অনেক বেশি, সো তাকে কিন্তু এফিশিয়েন্ট লাগাইতে হবে। আর এফিশিয়েন্ট লাগানোর জন্য তাকে কিন্তু বুঝতে হবে যে কতটুকু প্র্যাকটিস করা উচিত বা কতটুকু ছাড়া উচিত। এক্স্যাক্টলি ভাইয়া একটা জিনিস আমি যেটা এডমিশনে আমি 25 ব্যাচ নিয়ে বলবো, একটু করে একটা জাস্ট হিন্টস দিয়ে রাখি। যেমন আমার ক্ষেত্রে কি ছিল, আমি ত্রিকোণমিতি চ্যাপ্টার যেটা আছে ম্যাথের মধ্যে চ্যাপ্টার 7, আমি ওটা না মানে পড়ছিলাম, বাট ত্রিকোণমিতি আপনি ম্যাথ নিশ্চয়ই জানেন ভাইয়া যে একটা প্যাটার্নের ম্যাথ এই ওয়েতে না আগালে এটা সলভ অনেক বড় হয়ে যায়, মানে একটা সময় যে শেষ হবে কিন্তু কত বড় যে হবে তার কোনো ঠিক নেই। ওইটা আমি ওই মোমেন্টে যদি ওই সূত্র অ্যাপ্লাই না করি বা ওইটাকে যদি আমি কিছুতে কনভার্ট না করি তাহলে কিন্তু শেষ হবে না, ঘুরতেই থাকবে জিনিসটা। তো আমি দেখছিলাম যে আমি এডমিশনে মানে গিয়েটা আসলে পারতেছি না, বাট আমি তখন চিন্তা করলাম আচ্ছা ত্রিকোণমিতি থেকে বুয়েটে কয়টা কোয়েশ্চন আসে, ম্যাক্স একটা বা সর্বোচ্চ হলে 2টা। আমি যদি 2টা কোয়েশ্চন নাও পারি তাও তো আমি অন্যগুলো দিয়ে কভার আপ করে আমি টিকে যেতে পারবো। তা আমি কিন্তু ভাই ত্রিকোণমিতি বাদ দিয়েছিলাম। মানে একটা ভালো স্টুডেন্টের কিন্তু, মানে আমি নিজেকে ভালো স্টুডেন্ট বলতেছি না, বাট একটা স্টুডেন্টের কিন্তু এইটা জ্ঞান থাকা উচিত যে তার কোনটা ছাড়তে হবে আর কতটুকু পড়া উচিত। মানে এইটাই, সে যদি ধরেন একটা চ্যাপ্টারের উপর 100টা সিকিউ প্র্যাকটিস করে, তার কিন্তু পরবর্তী চ্যাপ্টারে 100টা সিকিউ প্র্যাকটিস করার টাইমও থাকবে না, এনার্জিও থাকবে না। আমার তো মনে হয় 100টা সিকিউ প্র্যাকটিস করার দরকারই নেই, কারণ কি লাইক কেপিকেসির অঙ্ক, এক কেপিকেসির কয়টা সূত্র আছে, কেপিকেসির তো হাতে গোনা কয়েকটা সূত্র, ওই দেখবা কেপিকেসিতে কয়টা আনুমানিক 4-5টা হবে না, এরকমই হবে। হ্যাঁ কিছু কেস আছে, জিনিসপত্র আছে কিছু, আচ্ছা ধরে নিলাম বেশি নাই ভাই, ধরেন 10টার বেশি তো হবে, 10টার কেস টেস্ট মিলে 10টা হবে। এই 10টা দিয়ে ধরো তুমি 10টা সৃজনশীলই করলা ধরো, কিন্তু গাইড গুলাতে করতেছে কি একসাথে 20-25টা ওই একই জিনিস থেকে 20-25টা বানাচ্ছে, তাহলে তো ঝামেলা। সেম জিনিসটা ওই যে আমি বললাম কোষীয় গঠনে হইতো যে আমি প্রথম 20টা সৃজনশীল প্র্যাকটিস করার পরে আমার আর ধৈর্য নাই, আমি হঠাৎ করে দেখলাম 42তম সৃজনশীল নতুন একটা কনসেপ্ট ঢুকে গেছে, ওই কনসেপ্ট তো আমার প্র্যাকটিস করা হইলো না। তবে ভাই একটা জিনিস কিন্তু মানে এটা আমাদের একটু মিসিং, অনেকে হয়তো মনে করতে পারে যে ভাই আমাদের একটা চ্যাপ্টারে কি 20টা সিকিউ কিনা, এটা কিন্তু না। আমি আপনাকে যদি বলি 20টা সিকিউ সলভ করে দেওয়া আছে, সে যদি আরো প্র্যাকটিস করতে চায় আরো কিন্তু ভাইয়া 15-20টা সিকিউ কিন্তু তাকে প্র্যাকটিস জন্য দেওয়া আছে। অর্থাৎ তার কাছে যদি মানে একটা চ্যাপ্টারে কিন্তু 40টা থেকে 45টা সিকিউ দেওয়া আছে, হ্যাঁ এটা কিন্তু এনাফ। সে আগে প্রথমে 20টা করুক, যারা একদম ভালো করে পড়ে আসতেছে তাদের জন্য কিন্তু তারা ওই 20টা করার পরে তোমার কাছে যদি এনাফ টাইম থাকে তুমি কিন্তু জিনিসটা যেটা করতে পারো বাকি 20-25টা সিকিউ কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারো। এখন
তুমি কিভাবে বুঝবা যে তোমার নেক্সট চ্যাপ্টারে যাওয়া উচিত কি যাওয়া উচিত না? আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, যেহেতু ওদের যারা আমি প্রথমে আমরা যাদের কিন্তু ডিসকাশন করতেছি তাদের কিন্তু মোটামুটি সিলেবাসটা শেষ, তাদের কিন্তু প্ল্যান সাজানো উচিত যে আমার এই উইকে এই চ্যাপ্টার পড়তে হবে। এমন যদি হয় যে ধরেন তার প্রথম 6 দিনের মধ্যে বা প্রথম 5 দিনের মধ্যে ওই তার যে কাঙ্ক্ষিত টার্গেট সেটা ফিল আপ হয়ে গেছে, একদিন তার কাছে এক্সট্রা আছে, তখন সে তার ওইটা কিন্তু প্র্যাকটিসটা বাড়ানো উচিত। এছাড়া কিন্তু ভাইয়া ধরেন এমন যদি হয় যে সে খুব টাইট শিডিউল, তাহলে কিন্তু ওইটা প্র্যাকটিস না করে পরবর্তী চ্যাপ্টারে কিন্তু চলে যাওয়া উচিত। আমরা যেটা বলতেছি ভাই, ওই 20টা সিকিউ করলে তার সব টাইপ কভার হয়ে যাবে। এইটাই আমি এই পয়েন্টটাই আমি বলতে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, যে আমার সময় আমি যে প্রবলেমটা ফেস করতাম, যে ওই যে আমি 20 থেকে 30টা সৃজনশীল প্র্যাকটিস করতাম, করার পর আমি সামনে ধৈর্য ধরে আগাইতে পারতাম না, অ্যান্ড পরে দেখা যেত যে মাঝে মাঝে সামনের সৃজনশীল টপিকগুলোতে কয়েকটা টপিক আমার মিস হয়ে যেত, বেশি সৃজনশীল থাকলে একটা সমস্যা। তো এই প্রবলেমটা আমি সেই কলেজ লাইফ থেকে ফেস করতেছি। তারপর যখন আমি আমার নিজের জন্য বই বানালাম রম্বস পাবলিকেশনের থ্রুতে, বা কমপ্লেক্স সিরিজের বইগুলো যখন আমরা তৈরি করলাম, তখন আমাদের মূল লক্ষ্যই ছিল এটা সৃজনশীল কাউন্ট আমরা কমায় নিয়ে আসবো। সৃজনশীল কাউন্ট কমিয়ে নিয়ে এসে আমরা একটা সৃজনশীলের মধ্যে অনুরূপ প্রশ্ন দিয়ে দিব। অনুরূপ প্রশ্নের কনসেপ্টটা কি, যে আমি প্রশ্ন প্র্যাকটিস করব একটা, কিন্তু অনুরূপ বোর্ডে অন্যান্য জায়গায় যেগুলো আছে সেগুলোকে পাশে লিখে দেওয়া হবে। তার মানে একটা সৃজনশীল প্র্যাকটিস করলে আমার এফিসিয়েন্সি হচ্ছে 5টা সৃজনশীল প্র্যাকটিস করার মতো। তার মানে আমি যদি 20টা সৃজনশীল প্র্যাকটিস করি, তাহলে যদি তুমি যে কথাটা বলছিলে সব টাইপ কভার হয়ে যাবে। তার মানে কি ভাই, আমাদের কিন্তু টার্গেট এটাই ভাই, যে স্টুডেন্টদেরকে যে এনশিওর করা যে তুমি যদি 20টা করো তোমার সব টাইপ কভার হয়ে গেছে। এর মানে এটা না যে তুমি 20টা করে বসে থাকবা, তোমার কাছে যদি টাইম থাকে তুমি এক্সট্রা প্র্যাকটিস করো, তুমি প্র্যাকটিস করে এক্সট্রা করো। আমাদের এখানে মূল লক্ষ্য কিন্তু ধরো ইভেন এটাও কিন্তু করতে পারে সে ভাই, ধরেন 20টাকেই সে 3বার প্র্যাকটিস করলো, হ্যাঁ করলো, 2বার প্র্যাকটিস করলো, তার এফিসিয়েন্সি আরো বাড়বে। হ্যাঁ, আমাদের কিন্তু মূল লক্ষ্যটা ভাই কোনো বই প্রচার করা না, আমাদের ওদেরকে জানানো যে আসলে কিভাবে প্র্যাকটিস করা উচিত। তোমার এই সময়ে ভাই তুমি চাইলেও প্রত্যেকটা চ্যাপ্টারে 70-80টা করে সৃজনশীল প্র্যাকটিস করতে পারবে না ভাই, এটা ওদের ফুল সিলেবাস। ওরা এটাই আমি যেটা দেখলাম যে এটাই বুঝতেছে না যে এটা পরবর্তী গিয়ে যে প্রবলেমটা হবে, দেখা যাবে কোনো চ্যাপ্টারে বেশি প্র্যাকটিস করে ফেলছে, কোনো চ্যাপ্টারে কম প্র্যাকটিস করে ফেলছে। যেমন ধরো গুণগত রসায়ন পড়তেই থাকে, ওইদিকে পরিবেশ রসায়ন পড়তেই থাকে, মাঝখানে দেখা যায় তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা আমার নিজের ক্ষেত্রে একই অবস্থায় ছিল, খুবই ইজি চ্যাপ্টার আমার কাছে যেটা মনে হয়, খুবই ছোট চ্যাপ্টার, অঙ্ক অনেক কম অঙ্ক তুলনামূলক। তারপরও তড়িৎ রসায়ন আমার মানে একটা ঘাটতি ছিল, কারণ কি ওই যে প্রথম থেকে অনেক সময় দিয়ে পড়ে আসছি, এক জৈব যুগে 4 মাস সময় লাগাই দিছি, দিয়ে পরে পরিমাণগত রসায়ন আর হচ্ছে তারা আসলে যারা একদম যাদেরকে আমরা আলোচনা করতেছি, যারা একদম পড়ার অলমোস্ট শেষ তাদের সিলেবাসটা এইচএসসি তে থাকতেই, তাদের আসলে প্ল্যানটা এইভাবে সাজানো উচিত যে লাস্টের 1 মাসের জন্য কোনো পড়া না রাখা, মানে লাস্ট 1 মাস যেন সে শুধু এক্সাম দিতে পারে। লাস্ট 1 মাস বলতে মানে এইচএসসি লাস্ট মানে জুন মাসে হয়, যদি আর্লি জুনে হয় তাহলে আমরা ধরে নিব যে মে মাস পুরো গ্যাপ রাখে, মানে ও যেন মে মাসের কোনো প্ল্যান না রাখে যে মে মাসে আমি অমুক চ্যাপ্টার শেষ করতে হবে। ওই জন্য মেয়ের আগেই যেন জিনিসটা হচ্ছে তোমার যেন সিলেবাসটা প্র্যাকটিস সহ শেষ হয়ে যায় আরেকবার, যাতে তুমি মে মাসটাতে ওই যে দুর্বলতা তাও থেকে যাবে। কিন্তু আমরা মানে এটা কিন্তু কেউ কখনোই বলতে পারবো না আমরা পরীক্ষা দেওয়ার সময় 100% अगेन আমরা বলতেছি না যে আমরা অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, বাট তারপরেও আমাদেরও পরীক্ষার আগে মনে হয়েছে কি আর যদি 7টা দিন পাওয়া যেত। ভাই এটা আমার ক্ষেত্রে হয়েছিল ভাই, যে মানে আরেকটু যদি পড়তে পারতাম, আরেকটু যদি হইতো জিনিসটা কখনো কারো এটা সবার জন্যই থাকবে। তাহলে ভাই এবার মনে হয় যে ওরা আইডিয়া পেয়ে গেছে। এবার আলোচনা করি ভাই, আমাদেরকে এই ক্যাটাগরি ধরছি, মানে যারা মোটামুটি বোর্ডের প্রস্তুতি আগাইছে, রেগুলার ক্লাস করে গেছে, ধরে নিলাম যে 80 বা 90% সিলেবাসে পড়াও পড়ে ফেলছে, তাদের জন্য হচ্ছে ভাই 80 বা 90% সিলেবাস বা মোর দেন তার থেকে এনাফ আমি অ্যাডমিশন করে ফেলছে, তাদের জন্য এইটাই আই থিঙ্ক তারা মেসেজটা ক্লিয়ার। আমরা যদি সাম আপ করি তাহলে হিমেল আমরা কিভাবে বলতে পারি, তারা হচ্ছে এই যে তাদের এখন একটু দুর্বলতা খুঁজে বের করা, কোন কোন চ্যাপ্টারে দুর্বলতা আছে, ওই চ্যাপ্টারগুলো একটু উপর বেশি ফোকাস দেওয়া, আর প্র্যাকটিসের উপর বেশি ফোকাস দেওয়া। প্র্যাকটিস করতে যায় যাতে অযথা অনেক বেশি প্র্যাকটিস না করে, সব টপিক কভার হয় এরকম করে, বারবার লাগলে একই জিনিস। এবং জানো ভাই, তারা যেন একটা গোল সেট করে পড়ে। ভাই আমি একটা যদি এটা আমি বারবার উদাহরণ দিই কথাটা, ধরেন একটা ফুটবল ম্যাচ চলতেছে বা একটা ক্রিকেট ম্যাচ, আমি ফুটবলতে উদাহরণ বলি, ধরেন আপনি টিম দুটাকে চিনেন কোন টিমের সাথে কার খেলা হচ্ছে, কিন্তু এখানে কত মিনিট খেলা হয়েছে, কত কে কয়টা গোল দিছে, স্কোর কার্ড কিছুই নাই, মানে ধরেন একটা স্ক্রিন শুধু খেলা হচ্ছে, খেলাটা দেখে মজা পাবেন বা আপনি বুঝতে পারবেন যে খেলাটা, দর্শকও মজা পাবে না, খেলোয়াড় তো বুঝবে না কি খেলবে। ভাই এই জন্য আমি মনে করি যেটা পড়ালেখার ট্র্যাক রাখাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে ট্র্যাক রাখা বলতে সে একটা ডায়েরি মেনটেন করতে পারে, যে ডায়েরিতে ধরেন 1 পৃষ্ঠায় ফিজিক্সের সব চ্যাপ্টারের অন্তত চ্যাপ্টার নাম্বার দিয়ে ধরেন চেক বক্স করে দিবে, যখনই তার যে চ্যাপ্টার পড়া শেষ হবে সে টিক চিহ্ন দিবে চেক বক্সে। এতে করে যেটা হবে, আমার ক্ষেত্রে যেটা হইতো বা প্রথমত আমি যেটা ফিল করছিলাম যে আমি তো মনে হইতো যে 1 মাস পরে কিছুই পড়ি নাই, বাট আমার যদি একটা ট্র্যাক থাকে তাহলে আমি কিন্তু জানতে পারি যে আচ্ছা এতগুলো জিনিস আমার কিন্তু পড়া হয়েছে জিনিসটা, তখন কিন্তু আমরা সাহস হারাই না ভাই। এটা কিন্তু মেনটেন করা, সে যেই ক্যাটাগরির স্টুডেন্টই হোক, সে যেই পজিশনে থাকুক, এটা মেনটেন করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিসটা।
এভাবে তাহলে আমরা একটু কথা বলি যে আমরা তাহলে এবার একটু পরবর্তী ক্যাটাগরিতে যাই। এরপরে ক্যাটাগরি কেমন হতে পারে? মানে ওদের এইচএসসি থাকতে মানে বেশ কিছু চ্যাপ্টার এখনো বাকি আছে, নিয়ার অ্যাবাউট 50% বাকি আছে, বাট 50% ভালো করে পড়া হয়েছে। আবার ভালো করে পড়ানোর মধ্যে কিছু কিছু দেখা যায় একটা চ্যাপ্টারের মধ্যে সব টপিক কিন্তু সমানভাবে ক্লিয়ার হয় না, বাট কিছু জিনিস কিন্তু দুর্বল আছে। মানে ওরা হচ্ছে এমন স্টুডেন্ট যে ধরেন নিজের উপর কনফিডেন্স আছে, পারবে, বাট এখনো প্রিপারেশনটা কমপ্লিট হয়, মানে তারা 50% প্রস্তুতি নিছে এবং তারা হয়তো বা অ্যাডমিশন নিয়ে অত বেশি। জি, এই ক্ষেত্রে মানে আমি আপনাকে একটা যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে ভাইয়া এই ক্ষেত্রে তাদের কি করা উচিত, যে তাদের যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেই ক্ষেত্রে কি, যেহেতু তারা অনেকেই আমাদের সাইকেলে এনরোল আছে বাট তারা লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করে নাই কোনো একটা কারণে, একটু পিছায় পড়ছে বা আর্কাইভও রেকর্ডও করে নাই, সেই ক্ষেত্রে তারা কি ভাইয়া এই লাস্ট 5-6 মাসে আমাদের সাইকেলে থাকা ক্লাসগুলো করলে তার জন্য বেশি ইফেক্টিভ হবে, নাকি আমরা যে একটা আমাদের ফাইনাল রিভিশন প্রোগ্রাম রান করতেছি সেখানে আসলে তার ক্লাসগুলো যদি করে কোনটা বেশি ইফেক্টিভ হবে তার জন্য? আমরা তো ফার্স্ট ক্যাটাগরি যেটা এই ক্যাটাগরিতে কথা বলে ফেললাম, তারা এখন তাদের নিজের মতো করে প্রস্তুতি নিলেই হবে, তার জন্য এফআরবি একদম পারফেক্ট সিচুয়েশন। এফআরবি আমার কাছে যেটা মনে হয় যে তাদের জন্য এফআরবিটা একটা ধরেন প্র্যাকটিস প্রোগ্রাম, তার কিন্তু সব লাইভ ক্লাস যে একদম সব চ্যাপ্টারে করা দরকার আছে তা না, সে যেই চ্যাপ্টারে তার একটু দুর্বলতা গুছায় নেওয়া সেইটা সে লাইভ ক্লাস করতে পারে। আবার প্রতিটা ক্লাসে সে স্লাইড দেখবে, যদি মনে হয় যে স্লাইডের মধ্যে কোন একটা টপিক আচ্ছা এটা তো নতুন আমি তো পড়ি নাই সেটা পড়ে ফেলবে, সেটা শুধু জাস্ট ভিডিও দেখে করে ফেললেই এনাফ আমার কাছে যেটা মনে হয়। তো বি ক্যাটাগরির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় আমরা একটু এ বি না বলে মানে ধরেন মিডিয়াম বা মিডিয়াম ক্যাটাগরি, এ বি হলে ওরা একটু নিজেদের মনে করতে পারে যে মানে ঠিক আছে, তাহলে আমরা মিডিয়ামে যারা আছে অর্থাৎ যারা হচ্ছে 50% মোটামুটি শেষ করছে, 50% মানে হচ্ছে বায়োলজি চ্যাপ্টার 24টার মধ্যে সে 10-12 শেষ করছে, কেমিস্ট্রির মধ্যে সে 4-5টা শেষ করছে। এখন এখানে আবার 4-5টা ব্যাপার আছে, কোন 4-5টা সেটা হচ্ছে ল্যাবরেটরি হয়, আবার ওইদিকে ধরো পরিবেশ রসায়ন হয়, পরিবেশ রসায়ন তো আছে তাই না, অর্থনৈতিক রসায়ন আর হচ্ছে কর্মমুখী রসায়ন, ঠিক আছে হয়, তাহলে তো আবার বিপদ। ঠিক আছে, তো ধরে নিলাম যে ঠিক আছে ভলিউম কিছু জিনিস মানে মোটামুটি ভলিউমের দিক থেকে ওভারঅল পড়ার সে ধরেন 50% শেষ করছে এবং হয়তো অ্যাডমিশন নিয়ে সে অত বেশি কনসিয়াস ছিল না, করছে আর কি মোটামুটি কোশ্চেন ব্যাংক সলভ করছে, মানে 50% প্রস্তুতি। এই ক্ষেত্রে তারা আমাদের সাইকেলে যদি আসে, আমরা একটু আগে হিসাব করে কতটুকু টাইম আছে, এখন আমরা দাঁড়ায় আছি নভেম্বর মাসে, আমরা যখন পডকাস্টটা শুট করতেছি এখন একদম আর্লি নভেম্বর, আজকে নভেম্বরের 4 তারিখে। তো তাদের পরীক্ষা আমরা ধরে নিলাম জুন মাসে, মাঝখানে আমরা 1 মাস ফেলে রাখবো হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য, ডিসেম্বর, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তার মানে আমরা 6 মাস পাচ্ছি, মাঝখানে 1 মাস যদি আমরা ফেলে রাখি তাহলে হচ্ছে 5 মাস টাইম আছে। এই 5 মাসে তাকে প্রস্তুতি নিতে হবে। তো আমি একটা কথা বলছিলাম যে আমি 8 মাসে কিন্তু ফুল সিলেবাস শেষ করছি, এটা একটা মানে ইনহিউম্যান ডিসিশন টাইপের হইতে পারে, সবাই যে পারবে ব্যাপারটা এরকম না। এটার জন্য আসলে আমার যেটা মনে হয় ভাই অনেক বেশি আসলে স্ট্রং মোটিভেশন, অনেক বেশি মোটিভেশন লাগবে। আমি এটা নিজে কন্টিনিউয়াসলি পুশ করতে হবে। আমি সেলফ মোটিভেটেড মানুষ ছিলাম ভাই, আমি ওই যে ওই খুঁজবো, ভিডিও দেখে আমাকে নিজেকে মোটিভেশন নিতে হবে, আমি ওই প্রথায় বিশ্বাসী ছিলাম না, আমি নিজে পুশ করছি। তো ওই হিসাবটা আমি বাদ দিই। তাহলে ধরো আমরা এটাকে 12 মাস করি, 12 মাসে তো ফুল সিলেবাস শেষ করা সম্ভব তাই না, 12 মাসে ফুল সিলেবাস শেষ করা সম্ভব। তো তার মধ্যে ওদের এখন 5 মাস সময় আছে, 5 মাস সময় আছে। আমরা প্রথম ক্যাটাগরিতে যারা ছিল তাদেরকে বলছিলাম তারা পরীক্ষার 1 মাস আগে যাতে কোনো কিছু না রাখে, মানে কোনো প্রস্তুতি না রাখে। বাট এই যে এখন যাদেরকে নিয়ে কথা বলতেছি তাদের হয়তো বা পরীক্ষার 1 মাস আগ পর্যন্ত একটু পড়াশোনার মধ্যে থাকতে হবে, তার মানে তাদের হাতে এখন 5 মাস সময় আছে। 5 মাসে যদি আমি 12 মাসে ফুল সিলেবাস শেষ করতে পারি, তাহলে 5 মাসে কি 50% সিলেবাস শেষ করা সম্ভব না? পসিবল। আমরা ম্যাথমেটিক্যালি আগাইলেও তো আমরা দেখতেছি যে 12 মাসে ফুল সিলেবাস শেষ করা সম্ভব, তাহলে 5 মাসে কেন সম্ভব হবে না? তার মানে এখন যারা আছে তারা আগামী 5 মাস যদি প্র্যাকটিস করে, ভালো করে পড়ে, তাহলে শেষ করতে পারবে। এখন কোশ্চেন এসে সাইকেলের সাথে আগাবে নাকি এফআরবির সাথে আগাবে? আমাদের দুইজনের এখানে ডিসিশনের সাথে দ্বিমত হইতে পারে, বাট আমি আগাবো এফআরবির দিকে। জি ভাই, এটা আসলে অ্যাকচুয়ালি ঠিক জিনিসটা, আমি এফআরবির দিকে আগাবো। সাইকেলে যেটা প্রবলেম আমাদের, আমরা সাইকেলে কিন্তু ভাইয়া যখন আমরা পড়াই, আমরা কিন্তু শুধু যে একাডেমিকের পাশাপাশি আমরা কিন্তু এডমিশনের পড়াগুলো আমরা পড়াই দিই। আমরা তাদেরকে এভাবে প্রচার করি আমাদের পড়াগুলো পড়ার সময় যে ভাইয়া তুমি যদি এটা করো তোমার এইচএসসির পড়াও কভার হয়ে যাবে, তোমার এডমিশনের পড়াও কভার হয়ে যাবে, তোমার সবকিছু কিন্তু কভার হয়ে যাবে। তারপরও মানে জিনিসটা হচ্ছে তুমি যদি সব কভার করে তাহলে তো ও একদম টপ ক্যাটাগরিতে চলে গেছে, ওর জন্য কিন্তু কথা আমরা বলে ফেলছি জিনিসটা কি করবে না করবে এটা। বাট আমরা এখন এমন কাউকে নিয়ে কথা বলতেছি যারা হচ্ছে সাইকেলে হয়তো অ্যাডমিট ছিল বাট কোনো একটা কারণে সে ফলো করতে পারে নাই হয়তো। সেই ক্ষেত্রে ভাইয়া যেহেতু সে আসলে 1 বছরে ফলো করতে পারে নাই, তো সে যদি এটা এক্সপেক্ট করে যে আমি 5 মাসে সাইকেলে সব ক্লাস করব, তাহলে এটা আসলে ভাই একটা বিষয় কি পুশ লাগে। কিন্তু জি আমরা এখন যাদেরকে নিয়ে কথা বলতেছি তাদের পুশ লাগবেই, কারণ পুশ যদি
না তো তাহলে কিন্তু আগে সে সিলেবাস গুলো শেষ করতে পারতো। আমরা তাদের দোষ ধরতেছি না, তাদেরকে আমরা ধরাই দিচ্ছি যে তুমি এইভাবে আগাবা। মানে এটা করো নাই, বাট এটা সলিউশনটা কি। সো আই থিঙ্ক অডিয়েন্সরা আমাদের কথা এটা নেগেটিভলি নিবে না, আমরা জাস্ট তাদেরকে বড় ভাই হিসেবে তাদেরকে আমরা কনসাল্ট করতেছি যে আসলে এখানে যেটা করা উচিত ওদের এফআরবিটা। আমি একটা যদি কথা বলি ভাই, মানে যেহেতু স্টুডেন্টরা যদি মনে করতে পারে যে মানে আমরা কি আমাদের কোর্স থেকেই প্রমোশন করতেছি, আমার কাছে যেটা মনে হয় তুমি যে কোনো ফাইনাল রিভিশন বেচছো, তুমি যে কোনো ফাইনাল রিভিশন বেচছো, এটা তোমার ভর্তি হওয়া উচিত। বাজারে বহুত ফাইনাল রিভিশন ব্যাচ আছে, বিভিন্ন নামে আছে, ঠিক আছে, বিভিন্ন নামে বিভিন্ন কোর্স আছে, তুমি যেখানেই যাও তুমি নিজেই পড়ো, দরকার হলে কোনো সমস্যা নাই, তুমি ইউটিউব থেকে ফ্রি প্লেলিস্ট দেখে পড়ো। মানে এইটা আমরা একটু মেক শিওর করতে পারি যে আমাদের এফআরবিটা কেন স্পেশাল, যে আমরা চেষ্টাটা আমাদের যদি তারা আমাদের রেজাল্ট যদি আমাদের দেখে, আমরা কিন্তু খুবই মানে ইফেক্টিভলি আমরা চেষ্টা করতেছি তাদেরকে যেন সিলেবাসটা টাইমলি শেষ করতে। আমরা কিন্তু ভাই এই ব্যাপারটা দিয়ে অনেকটাই সিরিয়াস, যে ধরেন টাইমলি তাকে সার্ভিসটা আমরা দিতে পারি, সব পড়া যেন তাকে কভার হয়ে যায়। আমার কিন্তু 26 ব্যাচের একাডেমিক সাইকেল কিন্তু 31 অক্টোবর শেষ হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছি একদম টাইমের মধ্যে। আমরা বলছিলাম যে আমরা নভেম্বরের আগে শেষ করবো, তো যেখানে ছিলাম আমরা যদি পয়েন্টে আসি যে আমরা এখন যে ক্যাটাগরি নিয়ে কথা বলতেছি তার জন্য এফআরবি বেস্ট সলিউশন হবে। কারণ হচ্ছে আমরা আমাদের সাইকেলগুলোতে খুব ডেপথে পড়াই, খুব ডিটেলসে পড়াই। যেমন আমি যদি বলি, আমার 27 ব্যাচের ক্ষেত্রে যদি আমি বলি, 27 ব্যাচের সাইকেল তো রিসেন্টলি শুরু হয়েছে, সেখানে আমরা 27 ব্যাচের সাইকেলের পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা শেষ করলাম, লাস্ট এই 2 দিন আগে শেষ করলাম। পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাসের উপর আমি ক্লাস নিছি 11টা ক্লাস, অ্যান্ড সেখানে আমি যেই দাগানব্বইয়ের পিডিএফটা দিছি, হাতে লিখে তো পড়াইছি, দাগানব্বইয়ের পিডিএফ এর মধ্যে অন্যান্য রাইটার যেগুলো আছে, আলিম স্যার, মাজাদা ম্যাডাম, তাদের ইনফোগুলাও এখানে স্ক্রিনশট দিয়ে বসায় আমি নতুন একটা পিডিএফ তৈরি করছি স্টুডেন্টের জন্য, যাতে করে তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায় অ্যাডমিশনের জন্য। আমি স্টুডেন্টদেরকে আমি বলেও দিচ্ছি যে এটা মাজাদা ম্যাডামের তথ্য, এটা আলিম স্যারের তথ্য, অমুক স্যার বা অমুক ম্যাডামের বইয়ের তথ্য। কেন? কারণ তাদের সাইকেলের মূল উদ্দেশ্য হচ্ছে তারা একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আগাবে, তাদের অ্যাডমিশনের সকল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটায়। এবং তাদেরকে আমরা যে প্র্যাকটিস শিট দিচ্ছি বা তাদেরকে আমরা যে বই দিচ্ছি, সেই বই খুললেই দেখা যাবে সেই বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ লাইন দেওয়া আছে, মেডিকেলের কোশ্চেন দেওয়া আছে, বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসা প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে বা সৃজনশীল দেওয়া আছে। তার মানে সাইকেলের মূল মোটিভ কিন্তু তাকে একদম প্রপারলি একাডেমিক টু অ্যাডমিশনের জন্য তৈরি করা। কিন্তু ভাই এখন তো আমরা কথা বলতেছি আমাদের বোর্ড পরীক্ষা নিয়ে 26-এ। আমরা একটু আগেই কথাটা বলছি যে তোমাকে আগে বোর্ডে এ প্লাস এনশিওর করতে হবে। তুমি যদি বোর্ডে এ প্লাস এনশিওর করতে না পারো, তাহলে হিমেল অনেক জায়গায় সে পরীক্ষাই দিতে পারবে না। তাহলে বোর্ডে এ প্লাস এনশিওর করা খুব দরকার। ধরেন সে পড়ছেই সবকিছু, হ্যাঁ, এখন তার কাজটা হচ্ছে জাস্ট প্রপারলি গুছায় নেওয়া। এন্ড এই জন্য আমার মনে হয় সাইকেলের রেকর্ড ক্লাস বা সাইকেলের আর্কাইভ ক্লাসগুলো তাকে অনেক বেশি টাইম কনজিউম করাবে। অবশ্যই তার ডেপথ ভালো হবে, কিন্তু ভাই আগামী 5 মাস আমার ডেপথের জন্য না, আগামী 5 মাস হচ্ছে আমার বোর্ডে এ প্লাসটা ক্র্যাক করার জন্য। আর বোর্ডে এ প্লাস ক্র্যাক করার জন্য অনেক কিছুই লাগে না যেগুলো অ্যাডমিশনে আসে। তার মানে আমাকে বোর্ড সেন্ট্রিক হয়ে আগাইতে হবে। অ্যান্ড এফআরবি বা রিভিশন প্রোগ্রাম, আমি এফআরবির কথাটা বলতে চাচ্ছি না, এরকম মানুষ ভাববে হয়তো আমি কোর্সে প্রমোশন করতেছি, বাট আসলে এই প্রোগ্রামগুলা বা অফলাইন যে মডেল টেস্ট যে প্রোগ্রামগুলো আছে, আমরা অফলাইনে কথা টেনে নিয়ে আসি, সমস্যা নেই, এদের মেইন উদ্দেশ্যই কিন্তু থাকে বোর্ডে এ প্লাস পাওয়ানো। সুতরাং আমার মনে হয় এখন তোমাকে এ প্লাস সেন্ট্রিক প্রিপারেশন নিতে হবে, এমনভাবে বই কিনতে হবে যেই বই তোমাকে এ প্লাস পাওয়াবে, যেই বই তোমাকে বোর্ডে যা লাগবে সেটা পড়াবে, রেদার দেন অপ্রয়োজনীয় জিনিস বাদ। এমন বই তুমি পিক করো যেই বইয়ে তুমি অল্প পরিশ্রমে অনেক বেশি কোশ্চেন সলভ করার এফিসিয়েন্সি তুমি পেয়ে যাও, রাইট? তো এইভাবে আগাইলে আমার মনে হয় ভালো হয়। এবং আমরা এফআরবির কথা এই জন্যই টেনে নিয়ে আসতেছি, এফআরবিতে আমরা টাইম নিয়ে কনসার্ন। আরেকটা বিষয় হচ্ছে ভাই, মানে স্যার আপনাকে ইন্টারাক্ট করতেছি ভাই, মানে ধরেন অনেকের একটা টেনশন থাকে যে ভাই আপনাদের এফআরবি বেচে আপনারা কি ওয়ান শট টাইপের ক্লাস নেবেন কিনা, নাকি আপনারা বেসিক থেকে পড়াবেন? কারণ আমরা তো অলরেডি ধরেন 40% 50% আপনার বাকি আছে, তাহলে ওইটাকে আপনারা বেসিক থেকে পড়াবেন কিনা? যারা 40 থেকে 50% বাকি আছে ওরা তো অনশট বুঝবে না। অনশট কি করতে হবে? মুখস্থ করতে হবে। অনশট মুখস্থ করলে এই যে 25 ব্যাচের মতো রেজাল্টের অবস্থা হবে। জি জি জি। এই জন্য কিন্তু ভাই আমাদের যে এফআরবি ব্যাচের যে স্পেশালিটি, আমাদের এফআরবি ব্যাচের কিন্তু স্পেশালিটি এটাই, আমরা প্রতিটা চ্যাপ্টারেই একদম বেসিক থেকে শুরু করে তোমার যা যা লাগবে বোর্ড এক্সামে আমরা কিন্তু সবই তোমাকে পড়াই দিব। মানে তোমার কাজটা হবে কি, তুমি ক্লাস করবা, ক্লাস করার পরে ক্লাসে যে স্লাইডে ম্যাথ থাকে সেটা প্র্যাকটিস করবা, আমাদের কমপ্লেক্স সিরিজের বইয়ের যে সিকিউ এমসিকিউ এগুলো প্র্যাকটিস করবা, তোমার প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এটা আমাদের যদি সেই পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাসের কথাই বলি, এই পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাসের ক্লাসগুলোকে আমরা 2 থেকে 3টা ক্লাসে নিয়ে আসছি। 11টা ক্লাস 2 থেকে 3টা হয়ে গেছে, হাই তো অনশট হয়ে গেল না।
অনশট হয় না, কারণ ক্লাসের ডিউরেশনটা তোমাকে দেখতে হবে, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 ক্লাস ডিউরেশন, এবং এই সময়টুকুর মধ্যে আমরা বোর্ডের জন্য যে জিনিসগুলো দরকার সেটাকে একদম কমপ্লিট ভাবে গুছায়া তারপর তোমাদের হাতে রিপ্রেজেন্ট করবো। সো তুমি যেটাই করো, যেই কোর্স আমাদের এফআরবি ক্লাসগুলো কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা হয়, কেমিস্ট্রি ক্লাসগুলো ফিজিক্স ক্লাসগুলো আরো বড় হয়, বায়োলজি ক্লাসগুলো আমরা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে প্যাক করার চেষ্টা করি, কারণ আসলে হয় কি যেটা বায়োলজি স্টুডেন্ট না তো লম্বা টাইম করতে চায় না, বাট এইটুকু সময়ের মধ্যে কিন্তু ক্লাসগুলোকে প্যাক করে ফেলা যায়, মানে 3 ঘন্টার মধ্যে ওদের প্রতিটা ক্লাস কিন্তু হয়ে যায় আলটিমেটলি, যে কোনো সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি করে ফেলা যায়। তো যার কারণে হচ্ছে আমরা এটুকু বলতে পারি যে এফআরবি আসলে অনশট না, এফআরবি ওয়ান শট না। এবং আবার একদম এফআরবি ভাইয়া আমার কাছে যেটা মনে হয় যে এই যে রিভিশন প্রোগ্রামগুলো অনেক স্টুডেন্টের জন্য কিন্তু ব্লেসিং। মানে আমরা এটাও অনেকের জায়গা থেকে শুনি যে ভাই আমি এইচএসসিতে এতটা সিরিয়াস ছিলাম না, বাট আপনাদের এফআরবি পড়ে এতটাই মানে ধরেন আমরা পড়াশোনার প্রতি আগ্রহ চলে আসছে, বাট কারণ আমরা একটা ফ্লোতে পড়ে গেছিলাম জিনিসটা, আমাদের কিন্তু এডমিশন অনেক ভালো হয়ে গেছে। তো এটাই হয়, স্টুডেন্টকে পুশ করার কেউ থাকে না, জি জি, এটা ফ্লোতে আনা ভাই। এবং সাইকেলে যারা ভর্তি হয়, অনেক স্টুডেন্ট কিন্তু সাইকেলে ভর্তি হওয়ার পরে কিন্তু ট্র্যাক রাখতে পারে না, পিছনে একটা মেইন কারণ হচ্ছে নিজেকে নিজে পুশ করতে পারে না, সেলফ মোটিভেশন থাকে না। কিন্তু এফআরবি এত দ্রুত আগায় বা এই রিভিশন কোর্সগুলো এত দ্রুত আগায়, এবং স্টুডেন্ট তো এখন এমনিতেও সিরিয়াস, তাই না, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, মানে এখানে ওরাও 1 কদম আগাচ্ছে, আমরা ওদেরকে 3 কদম আগায় দিচ্ছি। এই কারণে জিনিসটা আসলে কি বলে ব্যাটে বলে ছক্কা টাইপের হয়ে যায় আর কি। তো আমার মনে হয় এবার আমরা পরবর্তী ক্যাটাগরিতে একটু আগানো দরকার। আমার মনে হয় সেকেন্ড ক্যাটাগরি আনসার পেয়ে গেছে যে তাদের ফুল সিলেবাস শেষ করতে হবে, এবং প্রায়োরিটি অনুযায়ী অবশ্যই, কারণ হিমেল কেমিস্ট্রিতে হয়তো সব সাবজেক্ট ইম্পর্টেন্ট, বাট ফিজিক্স ম্যাথে বা স্কিপ করা যায়, যেমন তুমি বলো তাহলে। আমি যদি মানে আগে তো তাহলে আমরা বলি দেখি প্ল্যান স্কিপ করা, তো আমরা বলবো এটা ওদের প্ল্যানটা কি হওয়া উচিত। আমার কাছে যেটা মনে হয় ভাই, মানে ধরেন যারা এটা আমরা এখন কাদেরকে নিয়ে কথা বলতেছি, ধরো তুমি অত কিছু পড়ো নাই তোমার কলেজ জীবনে বা কলেজ জীবনে শুরু থেকে, অলরেডি 1 বছর পার হয়ে গেছে। এখন তুমি যদি চিন্তা করো আমি প্রতি পরীক্ষায় 99 পাবো, প্রতি পরীক্ষায় 95 পাবো, এটা কিন্তু তোমার জন্য খুবই টাফ। আমি অসম্ভব বলতেছি না, বাট খুবই টাফ এই জিনিসটা করা। সো এটা করতে গিয়ে আবার বোকামিও হবে, কারণ তখন তুমি দেখা যাবে কি একটা টপিক তোমাকে একদম বেসিক থেকে পড়তে হবে, ধরে ধরে তুমি পড়তে গিয়ে তুমি অনেক টাইম নষ্ট করে ফেলবা। এর থেকে এফিসিয়েন্ট ওয়ে হচ্ছে তুমি আগে চেষ্টা করো তোমার আগে অন্তত A+টা এনশিওর করা, বা অন্তত 70-75 এনশিওর করা। মানে তোমার যদি আস্তে ধাপে ধাপে আগাইতে হবে আসলে জিনিসগুলো। এই ক্ষেত্রে তোমাকে কিন্তু কিছুটা সিলেক্টিভ হইতে হবে। তুমি কিন্তু চাইলেও সব সাবজেক্টের সব চ্যাপ্টার তুমি সমান গুরুত্ব দিয়ে পড়তে পারবা না। দেখো আমি যদি ভাই বলি ধরেন সাপোজ অর্গানিকের কথাই যদি বলি, তাহলে তার আগে টার্গেট হওয়া উচিত কিন্তু ভাইয়া 5টা সিকিউ আনসার করা। তাহলে সে আগে ফাইন্ড আউট করতে হবে আচ্ছা টোটাল 8টা সিকিউ কোন চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে আসে। মানে সব টপিক থেকে কিন্তু ভাই সিকিউ আসে না, তাকে আগে সিকিউটা এনশিওর করতে হবে। ধরেন আমি যদি বলি অর্গানিকে দেখা যায় অ্যারোমেটিক থেকে একটা আসে, এলিফেটিক সমানতা নামকরণ এগুলো থেকে মিলাই 2টা আসে। তাহলে অ্যারোমেটিক যদি সে পড়ে শিওরলি কিন্তু সে একটা সিকিউ পাচ্ছে, এবং অ্যারোমেটিকের কিন্তু ভাই রেজোনেন্স যে চিত্রটা ওইখান থেকে কিন্তু একটা সিকিউ আসে। তাহলে যদি ওইটা সে ভালো করে পড়ে তাহলে কিন্তু একটা সে সে কিন্তু আগে ফিল্টার করে নিল যে কোথায় আমার এফোর্ট কম, মানে তাকে ফিল্টার করে নিতে হবে। যেমন ধরেন গুণগত রসায়ন যদি বলি, দ্রাব্যতার গুণফল অদক্ষেপ পড়বে কি পড়বে না, এইখান থেকে কিন্তু একটা ম্যাথ আসেই। তারপরে ধরেন জিজ্ঞেস করে যে একটা শক্তি স্তরে আপনার ধরেন যে ইলেকট্রন সংখ্যা কয়টা, মানে মডেল থেকে একটা আসে, কোয়ান্টাম সংখ্যা এগুলো থেকে একটা আসে, আর আরেকটা সিকিউ কিন্তু দ্রাব্যতা থেকে আসে। তাকে সে ফাইন্ড আউট করে ফেলতে পারলো। তো এইভাবে তাকে কিন্তু তাকে ফাইন্ড আউট করতে হবে প্রতিটি সাবজেক্টেই, যে এটা একটু সময় নিতে হবে, তাকে 2-3 দিন একটু টেস্ট পেপারগুলো ঘাটতে হবে, বা আমাদের কমপ্লেক্স সিরিজের বইগুলো ঘাটতে হবে। আমাদের ইউটিউবে খুঁজলেও সে ভিডিও পেয়ে যাবে আসলে জিনিসটা। বাট কমপ্লেক্স সিরিজের বইটা যদি সে ঘাটে তাহলে কিন্তু বুঝে যাবে, কষ্ট কমে যাবে, তার কষ্টগুলো আমরাই করে দিচ্ছি। কারণ এখানে কিন্তু প্রতিটা প্রশ্নের পাশে কিন্তু লেখা আছে যে কোনটা কোন সালে আসছে। তাকে এটাকে ফাইন্ড আউট করে তাকে ওইগুলোর উপরে ফোকাসটা দিতে হবে বেশি যখনই আমাদের, এবং সে যেটা করতে পারে ভাইয়া, আমাদের যদিও কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কিন্তু লাইভ ক্লাস কিন্তু ডিসেম্বরের 2nd উইকে স্টার্ট হবে, বাট অলরেডি কিন্তু তার কাছে এখন 1টা মাস সময় আছে। সে কিন্তু যদি আমাদের কোর্সে এখন এনরোল না হয়ে থাকে, বা যদি এনরোল হয় না হয়ে থাকে তাকে এনরোল হইতে হবে। আর হইলে এই 1 মাসে কিন্তু ওই আর্কাইভ থেকে যে চ্যাপ্টারে দেখবে বেশি সিকিউ আসে সেই চ্যাপ্টারে যদি অন্তত ভাইয়া প্রতিটা সাবজেক্টে অন্তত 2টা চ্যাপ্টার করে যদি শিওর করে রাখে, 2টা করে সিকিউ কিন্তু সে অলরেডি কিন্তু তার আগে রাখতে পারতেছে। এই জাস্ট সেম কথাটা কিছুদিন আগে আমি আমার অফলাইনে, আমার মোহাম্মদপুর অফলাইন কোচিং আমি বলতেছিলাম 26 ব্যাচদেরকেই, যে স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার আছে যেখান থেকে সৃজনশীল কখনোই বোর্ড পরীক্ষা পাস যাবে না। আমি যদি প্রাণীবিজ্ঞানের কথা বলি, প্রাণীবিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটা প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এটা এমনই একটা চ্যাপ্টার প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস যে বিগত কয়েক বছরের প্রশ্ন যদি আমরা ঘাটি, লাস্ট 2020 সালে অটো পাস হয়েছিল এবং লাস্ট 2024-এ সায়েন্সের পরীক্ষাগুলো হয়নি এই বন্যার কারণে। তাছাড়া প্রত্যেকটা বছর প্রাণী বিজ্ঞানের
অর্থাৎ বায়োলজির সেকেন্ড পেপারের প্রশ্ন শুরুই করা হয় প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায় দিয়ে। মানে এটা এমন একটা টেকনিক যে বলে না বিসমিল্লাহ শুরু করে হচ্ছে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা দিয়ে। এন্ড প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে অনেকে বলে ভাই এখানে অনেক পড়বেন না, অনেক কিছু মুখস্থ করা লাগে। আমার কথা হচ্ছে ভাই লাগলে তোমার 1 মাস লাগুক, 9টা পর্ব আছে, 9টা পর্ব শিখতে তোমার 1 মাস লাগুক, আর 1 মাস এফোর্ট দিয়ে তুমি যদি একটা সৃজনশীল কনফার্ম করতে পারো এবং এখান থেকে এমসিকিউ 2টা মিনিমাম বোর্ড পরীক্ষায় আসে, এমন কোনো অ্যাডমিশন টেস্ট নাই যেখানে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে এমসিকিউ আসে না বায়োলজির। তাহলে এমন একটা চ্যাপ্টার যেখানে তুমি 1 মাস ইনভেস্ট করলা এবং 1 মাস ইনভেস্ট করে একটা সৃজনশীল কভার করলা, এটা তোমার জন্য কি লাভ না? যদি কোনো স্টুডেন্ট 1 মাস লাগাই দিব একটা চ্যাপ্টারে চিন্তা করে না করে, সে কি চালাক না বোকা? আমি তো এখানে আসলে একটু মানে ধরেন আপনার উত্তর একটা, মানে আমার উত্তর আরেকটা হইতে পারে। সেটা হচ্ছে আমার উত্তর হইতে পারে যে ধরেন এটা একটু দেখা উচিত তার যে চ্যাপ্টার গুলো একটু কোনটা থেকে বেশি সিকিউ আসে। এটাই তো যে প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস থেকে সৃজনশীল আসতেছেই, এটা কখনোই মিস যাবে না। এটাকে বাদ দেওয়া তো বোকামি, বাদ দেওয়া ডেফিনেটলি বোকামি না। এবং এখান থেকে আমি এটাই তো শুরুতে বললাম যে বিগত বছরগুলোতে এখান থেকে সৃজনশীল আসছে এবং এটা দিয়ে প্রশ্নপত্র, বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র শুরু করা হয় এটা দিয়ে। জি জি ভাই, মানে অবশ্যই তাকে আসবেই। এবং আর ভাই আমার কাছে মনে হয় যে মানে ধরেন কিছু চ্যাপ্টার থাকে না যে ধরেন ভেক্টর বা ধরেন আপনি যেটা বললেন এই যে জুলজির প্রথম চ্যাপ্টার, তারপর ধরেন ম্যাট্রিক্স, এগুলা পড়ে না এরকম কিন্তু ভাই স্টুডেন্ট আসলে নাই। এবং আমি কিন্তু এটা বলতেছি না যে সব পড়া বাদ দিয়ে 1 মাস শুধু পানি বিভিন্ন এটা আমি বিপক্ষে ছিলাম। সব পড়া বাদ দিয়ে 1 মাস পানি বিভিন্নতা, ভাই তুমি সবকিছু বাদ দিয়ে যদি পানি বিভিন্নতা পড়ো তাহলে আমি তোমাকে বলবো তোমার 3 দিন লাগবে শেষ। 3 দিন তো আমি বলি নাই, আমি বলছি সব চ্যাপ্টার বাছাই করবা এবং ধরো 1 মাস ধরে তুমি পানি বিভিন্নতাই ধরে পড়লা, আমি বললাম আর কি কথার কথা, তাহলেও তোমার লাভ। ওই 1 মাসের মধ্যে ভেক্টরও ঢুকবে, ওই 1 মাসের মধ্যে কেপিকেসিও ঢুকবে, দাব্যতাও ঢুকবে, বাট তুমি ওই চ্যাপ্টারটা বাদ দিও না। সেম আমি যদি আরেকটু সামনে আগাই, পরিপাক ও শোষণ আসবেই পরীক্ষায় প্রশ্ন। জিনতত্ত্ব বিবর্তন সেম চ্যাপ্টার, হিমেল জিনতত্ত্ব বিবর্তন আমরাও পড়ে আসছি, এটা 11তম চ্যাপ্টার। এখান থেকে পরীক্ষা সবসময় কি থাকতো, প্রশ্ন থাকতো। তারপরে হার্টের চ্যাপ্টার, হৃৎপিণ্ড। আমার যেটা মনে হয় কিছু কোশ্চেন ছিল হোয়াইট লেঘর্ন, ওটা জিনতত্ত্ব বিবর্তন, ওটা লেঘর্ন এবং ওয়াইন্ডট মোরগ মুরগি, ঠিক আছে, আন্দালুসিয়ান মোরগ মুরগি অনুপাত ছিল মেন্ডেলের সূত্র 9:1, 9:3:1। তোমার মতো মনে আছে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকেই। কোন স্টুডেন্ট যদি এই চ্যাপ্টার বাদ দিয়া তোরা এমন একটা চ্যাপ্টার বাছাই করলো যেখান থেকে ঘন প্রশ্ন আসে না, যেমন সমন্বয়, ব্রেনের চ্যাপ্টার, ব্রেনের চ্যাপ্টার এটা তো মানে খুব গুরুত্বপূর্ণ, ব্রেনের চ্যাপ্টার, হ্যাঁ এটা পুরি। হ্যাঁ এখন দেখা গেলো এই বছর ব্রেনের চ্যাপ্টার চলে আসছে, বা ব্রেনের চ্যাপ্টার থেকে রেগুলার কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে না, বাট জিনতত্ত্ব বিবর্তন থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এখন কোন বান্দা যদি এই জিনতত্ত্ব বিবর্তন বাদ দিয়া, প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস বাদ দিয়া মাঝখানে কঠিন চ্যাপ্টার গুলো পড়া শুরু করে, এটা বোকামি না? জি ভাই, মানে আমরা কিন্তু ভাই দেখেন একটু কথা বলতেছিলাম কিন্তু যারা একটু কম পড়াশোনা করছে, মানে একদমই পড়াশোনা করে নাই, তাদের জন্য এই সাজেশন। তার জন্য ভাই আমার যেটা মনে হয় সাজেশন এটা হচ্ছে যে ধরেন তার যেহেতু সিকিউ আনসার করতে হবে 5টা, তার ক্ষেত্রে আসলে আমার যেটা মনে হয় যে সে যদি কোনো কারণে 6টা সিকিউর প্রিপারেশনে যেতে পারে বা 5টা সিকিউর প্রিপারেশনে যেতে পারে, তার জন্য কিন্তু মোর দেন এনাফ। আমি কি একটা সাজেশন বলে দিব? বায়োলজি সেকেন্ড পেপারটা সাজেশন বলে দিব। প্রাণী বিজ্ঞানের 1 থেকে 6 5টা সৃজনশীল দেখবে চলে আসছে। তুমি ঘাটো প্রাণী বিজ্ঞানের 1 থেকে 6, এটা সব থেকে সহজ সাজেশন। বায়োলজির সেকেন্ড পেপারের মানে সাজেশন সব থেকে সহজ, প্রাণী বিজ্ঞানের 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার, আর যদি সম্ভব হয় তাহলে জিনতত্ত্ব বিবর্তন 11তম চ্যাপ্টার। ইনশাল্লাহ 5টা সৃজনশীল কমন পড়ে যাবে, এটা কখনো মিস যায় না, এত সহজ। এটা হচ্ছে মানে তার কিন্তু 8টা সিকিউর জন্য প্রিপারেশনের দরকার নেই। 12টা চ্যাপ্টারের মধ্যে আমি মাত্র 7টা দিলাম, কয়টা বাদ দিয়ে দিলাম, 5টা বাদ দিয়ে দিলাম, আর কি লাগে? এটাই আমি বলতে চাচ্ছি ভাই, ওকে এইভাবে আগাইতে হবে, এখন এইভাবে আগাইতে হবে। কিন্তু জিনিসটা হচ্ছে সে যদি 8টা সিকিউর প্রিপারেশনে যায় এই মুহূর্তে, যারা একদমই পড়ে নাই, সেটা কিন্তু তার জন্য বোকামি হয়ে যাবে। সে কিন্তু 6টা সিকিউর প্রিপারেশন নিতে হবে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, তাকে অলরেডি আমার যেটা মনে হয় টাইম খুব গড়ায় যাচ্ছে, তাকে 2-3 দিনের মধ্যে কিন্তু এটা প্রিপেয়ার করে ফেলতে হবে যে কোন কোন চ্যাপ্টার সে ভালো করে পড়বে, এবং ওই চ্যাপ্টারগুলো থেকে চেষ্টা করা উচিত যে ভাইয়া নেক্সট 1 মাসে যতদিন পর্যন্ত লাইভ ক্লাস শুরু না হচ্ছে, আর্কাইভ থেকে ওই চ্যাপ্টার অন্তত প্রতি সাবজেক্টে 2 চ্যাপ্টার করে তাকে শেষ করে ফেলতে হবে, প্রতি পেপারে 2টা চ্যাপ্টার। জি, এরপরে হচ্ছে যখন আমাদের লাইভ ক্লাস চলবে, সে ওই চ্যাপ্টারগুলো যখন লাইভে হবে আরেকবার যেন দেখা। তাহলে এইখানে অনেকে একটা কোশ্চেন করে, আমাদের 26 ব্যাচও করছে, 27 ব্যাচে সাইকেলও করে, আমি একটু 27 ব্যাচে ঢুকতেছি, বাট 26ও লাগবে কারণ তাদের এফআরবি আছে। ভাইয়া আমি আপনার আর্কাইভ থেকে কেপিকেসি বা দাব্যতার গুণফল শেষ করছি বা গুণগত রসায়ন শেষ করছি, আমার কি আবার এফআরবিতে লাইভ করতে হবে? এটার উত্তর হচ্ছে ভাই, যদি আমি আমার এন্ড থেকে বলি, মানে এটা আমি যদি আমার চ্যাপ্টারে যদি বলি,
যেমন আমি গত বছর হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেচে মূলের পর্যায়ে ধর্ম নিছি, আর এই বছরও আমি মূলের পর্যায়ে ধর্ম নিছি ইঞ্জিনিয়ারিং বেচে। সে যদি আমার আগের বছরের স্লাইড দেখে আর এই বছরে যদি ক্লাস দেখে, দেখবে মোটামুটি ধরেন 180 ডিগ্রি বিপরীত। মানে ব্যাপারটা হচ্ছে আমি এত আপগ্রেড করার চেষ্টা করি। আমার ক্ষেত্রে আমি যদি বলি, মানে আমি এই চ্যাপ্টার আমি আগে পড়েছি, ইভেন আমি যদি বলি আমার 26 সাইকেলের যে কোনো সাবজেক্টের ধরেন যে কোনো চ্যাপ্টার আর 27 সাইকেলের যে কোনো চ্যাপ্টার আকাশ পাতাল তফাৎ থাকে। আকাশ পাতাল বলতে কি, অনেক ম্যাথ আমি অ্যাড করার চেষ্টা করি, নতুন ম্যাথ। কারণ আমরা তো ভাই যত আগাচ্ছি আমরা বুঝতেছি যে আমার কোন ম্যাথটা অ্যাড করা উচিত, বা কোনটা একটু কম পড়ানো উচিত, কোনটা একটু বেশি পড়ানো উচিত। আমাদের কিন্তু ভাই কন্টেন্ট ক্রমাগতভাবে কিন্তু আপডেট হইতে থাকে জিনিসটা। তবে হ্যাঁ, ওইটাও এনাফ, বাট জিনিসটা হচ্ছে ওইটা তো আগের বছরের জিনিস, বাট এটা তো এই বছরের জিনিস। যেমন এই তার 1 মাস সময় যেটা আছে, নেক্সট 1 মাস ডিসেম্বরের 2nd সপ্তাহ আগ পর্যন্ত তার কাছে কিন্তু লাইভ ক্লাস করার সুযোগ নাই। তাহলে সে আর্কাইভটা করে ফেলুক, করে ফেলার পরে তার কাছে যদি মনে হয় যে আমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তার লাইভটা করার দরকার নেই। বাট তার কাছে যদি ফিল হয় যে আমি আচ্ছা আর্কাইভ তো করছি, একটু ডাউট আমার রয়ে গেছে, সেই ক্ষেত্রে তার কিন্তু আমার মনে হয় যে আবার লাইভ ক্লাসটা করা উচিত কিছু ক্ষেত্রে। কিন্তু যদি তার কাছে যদি এই ফিলটা চলে আসে, কনফিডেন্টে চলে আসে যে আমি করে ফেলছি, এটা করে ফেলছি, আমি তো পারবোই, এই ক্ষেত্রে সে কিন্তু ওই স্লাইডটা দেখে নিতে পারে। হ্যাঁ, জাস্ট স্লাইড দেখলে হলো। কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে ক্লাসটা করার দরকার নেই। বাট যদি মনে হয় যে না, বাট আমি সবসময় রিকমেন্ড করি হচ্ছে ভাই, যদি তোমার আর্কাইভ করা না থাকে তাহলে তুমি লাইভটা করিও। কারণ লাইভের যে কোন আমি জানি আর্কাইভ করা না থাকলে তো অবভিয়াসলি লাইভ করতেই হবে, এটা কোনো বিকল্প নেই। নাই। ধরেন আমি সবসময় রিকমেন্ড করি কিন্তু হচ্ছে যে লাইভটা করার। কারণ লাইভে ভাই আমরা যারাই আমাদের এসএস যারা আমরা টিচার আছি, আপনি ভাই যদি সবার স্লাইডই দেখেন যে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু এই ইয়ারের অবশ্যই আমরা অনেক বেশি আপডেট। এটা আমাদের সাইকেল স্টুডেন্টরা বলে ভাই আপনার 26 এর থেকে 27 কে এটা বলি, আমি যখন 28 কে পড়াবো তোমাদের কিন্তু 28 এর কন্টেন্ট 27 থেকে বেশি ডেভেলপ হবে। আমি 27 রেগুলার পাই, এটা বলি যে ভাই আমি হাইড্রা পড়ে ফেলছি। হ্যাঁ, আমি হাইড্রা আর্কাইভ করে ফেলছি। এখন কি আপনি হাইড্রা শুরু করলে আবার আপনার সাথে হাইড্রা করব? এটাও কিন্তু যে ভাই বলি যে তুমি কিন্তু মন খারাপ করার কিছু নাই যে তাহলে ভাই 28 কে ভালো পড়াবেন, 28 কে পুরো 29 কে ভালো পড়াবো। ইটস লাইক সফটওয়্যার আপডেটের মতো। ব্যাপারটা হচ্ছে ভাই ধরেন এই মুহূর্তে যেটা কারেন্ট বেস্ট কন্টেন্ট সেটা আমি তোমাকে দেওয়ার চেষ্টা করতেছি, বাট দিনকে দিন জিনিসটা আপডেট হবে। সফটওয়্যার যেভাবে আপডেট হয়, আমরা অ্যান্ড্রয়েড এর আপগ্রেড দেখছি, আইওএস এর আপগ্রেড দেখছি, সব এটা হচ্ছে যে আপগ্রেড করাটাই বৈশিষ্ট্য। আমি যদি টিচার হিসেবে নিজেকে যদি আপগ্রেড না করি তাহলে আসলে আমি একটা সময় হারাই যাবো ভাই। বা হারাই যাওয়ার দরকার না, আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করবো না ভাই। আমি তো নতুন কিছু শিখাইতে পারলাম না, রাইট, বা নতুন কোনো ম্যাথ করাতে পারলাম না, বা নতুন কোনো ধরেন টপিক পড়াতে পারলাম না। টপিক বলতে কি ওইটাকে একটু ডিফারেন্ট ওয়েতে পড়াতে পারলাম না। তাহলে আমরা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি করে আমরা সি ক্যাটাগরিতে আসলাম, যাদের আহামরি তেমন একটা পড়ালেখা হয় নাই। আসলে ভাই এফআরবিটা একমাত্র আমার কাছে মনে হয় সলিউশন, তার অন্যদিকে তাকানোর দরকারই নেই, দরকার নাই। সাইকেলে এই মুহূর্তে করা তো প্রশ্নই ওঠে না। তার হচ্ছে ভাই এই এফআরবিতে, এবং এফআরবি আমি এটাও তাকে বলবো যে সব চ্যাপ্টার করার দরকার নেই, তুমি আগে সিলেক্ট করো যে তোমার 6টা সিকিউ যেন তুমি শিওর করে দিতে পারো। হিমেল, তুমি যদি আমি যেরকম কেমিস্ট্রি সেকেন্ড বায়োলজি সেকেন্ড পেপারের জন্য একটা পার্ট বলে দিলাম, তুমি কি কিছু বলতে চাও এরকম কেমিস্ট্রির জন্য? আসলে কেমিস্ট্রিতে মানে ধরেন যদি চ্যাপ্টার কম টপিক বেশি, আই নো, কিন্তু এখানে যদি এভাবে চিন্তা করে যে আচ্ছা আমি চ্যাপ্টারটা বাদই দিয়ে দিব, তাহলে যেটা হবে সে অনেক কিছু মিস করে যাবে। যেহেতু চ্যাপ্টার সিকিউ মিলে সে যেটা করতে পারে, একটা পার্টিকুলার চ্যাপ্টারে কিছু টপিক সে বাদ দিতে পারে, বা পার্টিকুলার চ্যাপ্টারে কিছু টপিক সে ভালো করে পড়তে পারে, কিন্তু আলটিমেটলি তাকে কিন্তু সবই পড়তে হবে। আমি যদি তাকে বলি যে জৈব রসায়ন পড়া লাগবে না, তাহলে কিন্তু সে অনেক কিছু মিস করে যাবে, ইভেন অ্যাডমিশনও তার ঘাটতি হতে পারে। কিন্তু সে যদি এটা করে, জৈব রসায়নের সব টপিক না পড়ে যেই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে ওটা যদি পড়ে যায়, এটা কিন্তু আর বেশি বুদ্ধিমানের কাজ, মানে আমার কাছে যেটা মনে হয়। যেমন মৌলের প্রজাবিত ধর্ম যে চ্যাপ্টারটা, এবার মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে কেন জানি মনে হয়। আমি বিগত বছরের প্রশ্নগুলো একটু ঘাটছিলাম আর কি দেখার জন্য। এটা আসলে গুরুত্বপূর্ণ ভাই, এটা আসলে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটার যেটা প্রবলেম সেটা হলো ভাই এখানে টপিক অনেক বেশি, বাট সব টপিক কিন্তু তাকে সমান গুরুত্ব দিয়ে পড়া লাগে না। মানে ধরেন কিছু টপিক মানে সে কিন্তু ওগুলো পড়লেই চলে যায় জিনিসটা। তো এইভাবে তাকে একটু সিলেক্টিভ হইতে হবে। যেমন তুমি গুণগত রসায়নের ক্ষেত্রে বললে দাব্যতা ভালো করে পড়বে, আর ওইদিকে হচ্ছে অরবিটালের ব্যাপারগুলো ভালো করে পড়বে। ধরেন ভাই দ্রাব্যতারও তো অনেক ব্যাপার স্যাপার আছে, ধরেন ইজি ম্যাথ আছে, কঠিন ম্যাথ আছে, তাকে কিন্তু একটু বুঝতে হবে। বা এটা কিন্তু এটাই তো আমাদের এফআরবি হয়েছে, আমাদের দায়িত্ব। আমরা যখন আমাদের কিন্তু ক্লাসগুলো যখন করাই, আপনি কিন্তু নিশ্চয়ই দেখাই দেন যে কোন টপিকটা একদম ফুল স্টার, মানে এটা থেকে আসবেই কোয়েশ্চেন। এটা কিন্তু তাদেরকে ফাইন্ড আউট করার জন্য ক্লাসটা কিন্তু করতে হবে ভাই। যদি ক্লাস না করে তাহলে কিন্তু সে বুঝবে না আসলে জিনিসটা। এই জন্য কিন্তু আমাদের ভাই তাদের জন্য ক্লাসের কিন্তু কোনো বিকল্প নাই, তাকে ক্লাস করতেই হবে ভাই। শুধুমাত্র আমরা কাদেরকে ক্লাস করার ব্যাপারে একটু অনুৎসাহিত করতেছি, অনুৎসাহিত না, ব্যাপারটা হচ্ছে তাকেও করা লাগবে যে চ্যাপ্টার তার দুর্বলতা আছে। সেটা হচ্ছে একদম যাদের এইচএসসি থাকতেই এইচএসসি প্রিপারেশনও কমপ্লিট, তাদেরকে আমরা বলতেছি তুমি প্র্যাকটিস ফোকাস করো। বাট যাদের প্রিপারেশন 50% হয়েছে, যারা একদমই পড়া নাই,
তাদের কিন্তু মাস্ট ভাই আমাদের ক্লাসগুলো করা উচিত। একটা প্রশ্ন খুব পাওয়া যায়, ভাই আমি কিছুই পড়ি নাই, আমার 10 থেকে 20%, মানে এটাকে আমরা লাস্ট ক্যাটাগরি বলতে পারি, 10 থেকে 20% পড়ছি বা তাও ভালো করে পড়ি নাই, আমার কি এখন এফআরবি দিয়ে কামব্যাক হবে? এটা আসলে ডিপেন্ড করতেছে ভাই তার উপর, কিন্তু যেহেতু সে আসলে ভাইয়া লাস্ট 1 বছরে কিছুই পড়ে নাই, তার মানে সে খুবই নিজে মোটিভেটেড স্টুডেন্ট না। এখন আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব, আর তাকেও কিন্তু অনেকটা দায়িত্ব নিতে হবে। সে যদি দায়িত্ব নিজে না আনে, বিলিফ না আনে নিজের মধ্যে যে আমি পারবো, তাহলে কিন্তু আসলে সে পারবে না জিনিসটা। সে যদি চিন্তা করে দেন আমি কামব্যাক দিতে পারবো, যা হয়েছে, এখন আমাকে পড়ার টেবিলে ফিরতেই হবে, নিজেকে আমার পড়ার টেবিলে বসাইতেই হবে, তাহলে কিন্তু ভাই সম্ভব জিনিসটা। খুবই কঠিন একটা প্রশ্ন আমি তোমাকে করব, এটার উত্তর তুমি ডিসক্রাইব করে দিতে পারো যে এরা যারা হচ্ছে 10 থেকে 20% পড়ছে বা আহামরি তেমন একটা পড়ে নাই, জি ভাই, তারা কে প্লাস চাইলে পাইতে পারবে? খুব কঠিন প্রশ্ন। এটা আসলে ভাইয়া মানে ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া ধরেন এটা আসলে অনেক কিছু ডিপেন্ড করতেছে ভাই, যেহেতু তারা আসলে সিলেক্টিভ ভাবে পড়বে জিনিসটা, তো তার সিলেকশনটা আসলে কত ভালো সেটার উপরে কিন্তু একটা ফ্যাক্ট। সিলেকশন তো আমরাই করে দিব, আমরা সিলেকশন করে দিব, বাট সে অ্যাকচুয়ালি আমাদের কথা শুনতেছে কিনা। যেহেতু সে একদমই কিছু পড়ে নাই, তার মানে বুঝতে হবে যে মানে সে একটু লুজ দিছে পড়াশোনাতে, তাকে কামব্যাক করানোর জন্য আমরা তো হেল্প করবোই, বাট ভাই দিন শেষে আমার যেটা মনে হয় ভাই, আমাদের হেল্পটা কিন্তু অনলি 10 থেকে 15%, বাট তার ক্ষেত্রে তাকে কিন্তু নিজের উপর নিজে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা, তাহলে ধরো আমি সেই হতভাগা স্টুডেন্ট, কথাবার্তা শুনি নাই, বাপের কথাও শুনি নাই, মায়ের কথাও শুনি নাই, টিচারের কথাও শুনি নাই, পড়ালেখা করি নাই, এখন আমি সারেন্ডার করে ফেলছি তোমার কাছে। তুমি হচ্ছে আমার একটা রিভিশন কোর্স, অনলাইন হোক বা অফলাইন, আমি তোমাকে সারেন্ডার করছি, তুমি আমাকে এখন যত ঘন্টা পড়তে বলবো আমি তত ঘন্টা পড়বো, তুমি যা পড়তে বলবো আমি তাই পড়বো, আমি জানি যে আমি কষ্ট করতে পারবো। ঠিক আছে ভাই, এটা পসিবল, তাহলে প্লাস ভাই এটা পসিবল ভাই, এ প্লাস পাওয়াটা পসিবল। তাকে ভালো করে টাইম কিন্তু মাত্র 5 থেকে 6 মাস আছে। হ্যাঁ, এটা কিন্তু ভাই পসিবল আসলে, সে যদি ইফেক্টিভলি পড়াশোনা করে, মানে যা বলবো তাই, উঠতে বসলে উঠবো, বসতে বললে বসবো, এটা যদি সে ইফেক্টিভলি পড়াশোনা করে তাহলে ভাই পসিবল জিনিসটা, কিন্তু তাকে অনেক কষ্ট করতে হবে আসলে। তাহলে পসিবল আমার মনে হয়। আমার ভাই ধরেন মানে আপনি যখন দৌড়াবেন, আপনি যদি শুরুতে যদি জোরে দৌড় দেন, তাহলে কিন্তু মাঝখানে আপনি থেমে যাবেন, তাকে আস্তে আস্তে স্লো ভাবে শুরু করতে হবে। এই জন্য তাকে কিন্তু অলরেডি আমাদের ক্লাসটা কিরকম হয় এটা বোঝার জন্য হইলো করে ফেলতে হবে কয়েকটা চ্যাপ্টারের। মানে ধরেন সে যদি ধরেন হুট কইরা ইচ্ছা করলো যে আমি ডিসেম্বরের সেকেন্ড সপ্তাহে এসে আমি লাইভ ক্লাস আমি প্রথম ঢুকলাম, তাহলে কিন্তু সে খেই হারে ফেলবে জিনিসটা। তাকে কিন্তু একটু ব্যাটে বলে অভ্যস্ত হইতে হবে। আপনি কিন্তু জানেন ভাই নিশ্চয়ই যে আমি ওই দিন একটা ভিডিও দেখতেছিলাম, যখন একটা মাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে, তাকে কিন্তু আগে ওই পানিতে কিন্তু ডাইরেক্ট ছেড়ে দেয় না, আগে ওই জায়গার পানিকে সাথে নিয়ে পলিথিন নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে এখন সে যদি হুট করে যদি লাইফ ক্লাসে ঢুকে যায়, সে বলে আয় রে ভাই এটা কোত্থেকে আসলাম, কোন ল্যাঙ্গুয়েজে কথা হইছে। আমার ধরেন ভাই মানে আমি প্রথম ক্লাস করলাম না, সেকেন্ড ক্লাস করলাম না, থার্ড ক্লাসে ঠাস করে ঢুকে গেলাম, ক্লাস মিস দেওয়া যাবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক। তুমি এখন তোমার দেওয়ালের পিঠ থেকে গেছে, তুমি 10 থেকে 20% তুমি তোমার ক্লাস বাদ দাও তো তোমার জন্য পাপ। মানে এটাই ভাইয়া, তার কাছে কথাগুলো একটু কঠিন লাগতে পারে, মনে হতে পারে ভাইয়ারা হয়তো শাসন করতেছে, বাট এটা কিন্তু তোমার ভাইয়া নিজের ভালোর জন্য, ভাই এটা আমাদের কিন্তু লাভ নাই কোনো, মানে এটা তোমার নিজের ভালোর জন্য। তার মানে আমি সেই হতভাগা স্টুডেন্ট, আমি সেই কথা না শোনা স্টুডেন্ট যে পড়ালেখা করি নাই, 10 থেকে 20% পড়ছি আর কিছুই পড়ি নাই, আমি এখন একটা রিভিশন কোর্সে ভর্তি হয়েছি, হোক সে অনলাইন অফলাইন, বা আমি এফআরবিতে ভর্তি হয়েছি, এন্ড আমি এখন সারেন্ডার করছি যে আমি টিচার যা বলবে তাই করব, যত ঘন্টা পড়তে বলবে তত ঘন্টা পড়বো, এবং এখন থেকে একটু দেখে নিব যে আসলে ক্লাসগুলো কেমন হয়, লাইভ ক্লাসগুলো কেমন হয়, আমি রেগুলার পরীক্ষা দিব, আমি কিছু মিস দিব না। আমার জীবনে এখন কাজ একটাই, সকালে ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, খাওয়া দাওয়া করা এবং সারাদিন পড়াশোনা করা এবং পরীক্ষা দেওয়া। তাইলে আমাদের স্যার বলছেন যে তোমার ইনশাল্লাহ এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তুমি এ প্লাস পাইতে পারবা, তোমার রেজাল্ট ভালো হবে। আমার কাছে আরেকটা যেটা মনে হয় সেটা হচ্ছে ভাই, এই টাইমটাতে না মন কি চাইতেছে সেটা শোনা উচিত না, মনকে কিন্তু একটু বুঝতে রাখতে হবে যে ভাই না না না, মানে এমন মন কিন্তু বলবে যে একটু ঘুরে আসি, একটু করে আড্ডা দিয়ে আসি, একটু করে বের, মনের কথা শোনা যাবে না এখন। হ্যাঁ, কিন্তু মনের কথা শোনা যাবে না ভাই। এখন হচ্ছে যে মানে মনকে বুঝ দিতে হবে যে না এখন মানে তুমি বসে থাকো, মানে আমি আমার মতো করি জিনিসটা, কিন্তু মনের কথা শোনা যাবে না ভাই। মানে এখন মনকে থামায় রেখে ব্রেনের কথা শুনতে হবে, ব্রেনকে এখন প্রায়োরিটিতে রাখতে হবে, যে বলতে হবে মন আমার কথা শোন, ঠিক আছে, তুই এখন আমার কথা শোন। এটাই মানে একটা জিনিস হচ্ছে যে আমি যেটা ফিল করি যে ধরেন আমরা সবসময় এক্সকিউজ খুঁজতে থাকি। কিরকম এক্সকিউজ?
আচ্ছা রাত 12টা বেজে গেছে, একদিন ঘুমাই যাই, 12টা বাজে গেছে তো আরেকটা একটু মাঝখানে একটু আরেকটা এক্সকিউজ আছে, 8টা বাজুক তারপরে বসবো, হ্যাঁ 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 9টা কাটাই 9টা বাজবে তারপরে বসবো, মানে আচ্ছা আরো তো আধা ঘন্টা আছে, হ্যাঁ আচ্ছা 9টা 5 বেজে গেছে, আচ্ছা তাহলে 30 থেকে শুরু করি, 32 হয়ে গেছে, তাহলে আচ্ছা 10টা থেকে শুরু করি জিনিসটা। এটা কিন্তু ভাইয়া খুবই ক্ষতিকর জিনিস, এই রাউন্ড ফিগার সাইকোলজি বলে এটাকে, হ্যাঁ রাউন্ড ফিগার এটা অনেকে করে ভাই। আমি যেটা দেখছি আগের দিন রাতে আমি কি করি, যে ধরেন এরকম যে একটা কাজের শিডিউল আমরা ধরেন বলি 8টা থেকে 9টা, ওই কাজটা আমি অমুক পড়াটা আমি অমুক টাইমে পড়বো, 9টা থেকে 10টা আমি অমুক টাইমে পড়বো। ধরেন কোনো কারণে আমি 9:30 ঘুম থেকে উঠলাম, তাহলে 8টা থেকে 9টা হ্যাঁ, তখন চিন্তা করি যে আচ্ছা এটাও তো শেষ, এটার আধা ঘন্টাও শেষ, তাহলে পরের কাজ থেকে শুরু করি। এটা কিন্তু হয় না জিনিসটা। আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, ধরেন তার টাইমটা বেঁধে না দিয়ে সে প্ল্যানটা আগে থেকে সাজাক, সে যখন থেকে উঠবে তখন থেকে এটা স্টার্টিং টাইম স্টার্ট, বা তখন থেকে তার হচ্ছে দিনটা শুরু করা উচিত, রাইট? মানে এইভাবে করে তাকে। আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, ধরেন পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে পরীক্ষা, অনেক স্টুডেন্টই থাকে এরকম যে ধরেন সকাল 6টা পর্যন্ত ক্লাস করে, 7টা পর্যন্ত ক্লাস করে, তারপর সকাল টাইমটা পুরোটা ঘুমায়, তারপরে দুপুরে উঠে আবার পড়া স্টার্ট করে। এটা কিন্তু তাদের একটা সাইকেল নষ্ট হয়ে যায়। কীরকম সাইকেল আমি বলি, তারা যদি এভাবে করতে থাকে, ধরেন সে পরীক্ষার আগের দিন পর্যন্ত এভাবেই সে পড়ালেখা করে গেছে, বা সে যখন মেইন এক্সামের দিনে যাবে, তাহলে তখন কিন্তু দেখা যাবে তার সকাল টাইমটা কিন্তু ঘুম আসতেছে। তার কিন্তু ভাইয়া সাইকেলটা 1 থেকে 1.5 মাসে কিন্তু ঠিক করে ফেলতে হবে। এটা একটা খুবই ভালো কথা বলছো হিমেল, জি আমি তোমার সাথে একমত করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় টাইমটাতে আমার যেটা মনে হয় ভাই, মানে আমি তার জায়গায় হলে যেটা করতাম, ইভেন আমি যদি বলি আমার এডমিশন টাইম আমি যেটা করতাম, যে ভাই ধরেন আমার এডমিশনটা শুরু হবে নেক্সট 1-1.5 মাস পরে, আমি দেখতাম আচ্ছা আমার বুয়েটের এক্সামটা কয়টা থেকে শুরু হয়। ধরেন আমার যতটুকু মনে পড়ে, আমাদের মনে হয় সকাল 10টা থেকে 1টা হয়েছিল, বা 9টা থেকে 12টা। আমি ওই 3 ঘন্টা একদম মানে টেবিল থেকে উঠতাম না, ওই 3 ঘন্টা আমি টেবিলে পানি নিয়ে বসতাম, ওই নিজেকে প্রস্তুত করা যে ওই 3 ঘন্টা উঠে যাবে না, ওই 3 ঘন্টা মাথাটাকে ওইভাবে ইফেক্টিভলি খাটাইতে হবে। তাহলে তারও কিন্তু ভাই এটা উচিত যে তার, তুমি মানে এই যে প্ল্যানটা দিলা, আমার মনে হয় আমি জানি না অনলাইনে এরকম এই বুদ্ধিটা আগে কেউ দিচ্ছে কিনা, জানি না, আমি পাই নাই কখনো। এটা একটা মাইন্ড ব্লোয়িং বুদ্ধি। আমার মনে হয় আমাদের আজকের পডকাস্টে মানে সেরা বুদ্ধি এটাই হইতে পারে যে নিজের আজকে কিন্তু ভাই আমি যেটা, আমার কিন্তু কোনো স্ক্রিপ্ট ছিল না আজ, কিন্তু ভাই একদম ধরেন হচ্ছে যে ভাইয়া ধরেন ভাই টু ভাই টক। মানে আমার মনে হয় এই যে বায়োলজিক্যাল ক্লক নিয়ে তুমি যে কথাটা বললে, এটা আমি কেন পয়েন্টটাকে ধরলাম, তো পডকাস্ট শুরু করার আগে কিন্তু বলতেছিলাম যে এই আমার হাই ব্লাড প্রেশার ধরা পড়ছে, ঠিক আছে, ঘুমের সমস্যা, হ্যান ত্যান, গলার ভোকাল করে প্রবলেম, অসুস্থ হয়ে গেছি কিন্তু আমি। এবং আমি যখন আমার হার্টের ডাক্তারের কাছে গেলাম, একটু ডাউট হচ্ছিল যে হার্টের সমস্যা হচ্ছে কিনা, হার্টের ডাক্তারের কাছে যখন গেলাম, তখন প্রথম যে জিজ্ঞেস করলো যে আপনি ঘুমান কয়টায়, আমি উত্তর দিলাম আমার তো ঘুমের অবস্থা খুব খারাপ, আমার ক্লাস কন্টেন্ট বইয়ের কাজ করতে করতে 3টা বেজে যায়, ফজরের নামাজের জন্য আমি একেবারে ফজরের নামাজ পড়ে পরে ঘুমাই। পরে আপনি উঠেন কয়টায়? আমি বললাম যে 11টা-12টার দিকে উঠি, তারপরে আমার তো আর অফিস নেই, এরপর আমি আমার ক্লাসের প্রস্তুতি নিই। পরে আমাকে একটা কথা বললো যে কুরআনের একটা আয়াত আছে যে আল্লাহ দিনকে সৃষ্টি করেছেন কাজের জন্য আর রাতকে, এরকম একটা আয়াত আছে, আমি পরিপূর্ণ হয়তো বলতে পারতেছি না। তো তৈরি করা হয়েছে এভাবে, রাতকে হচ্ছে ঘুমানোর জন্য আর দিনকে হচ্ছে কাজের জন্য। যে লাইফ সাইকেলটাকে আমি এতদিন একদম পুরো ওয়াট লাগাই ফেলছি বলতেছি, কারণ পুরো 12টা বাজে দিচ্ছি কিন্তু আমি। তোমরা তো প্রায় দেখতে রাতে 3টার সময় মেসেজ দিলে হয়তো শুভ্র ভাই রিপ্লাই দিচ্ছে, তখন আমি জেগে আছি, যার কারণে আমার শারীরিক কন্ডিশন, এখন হাই ব্লাড প্রেশার হয়ে গেছে। আমি একটু আগে প্রেশার মাপলাম, আমার প্রেশার আছে 140/100, জাস্ট বিকজ অফ আমার ঘুম ঠিক না থাকার কারণে। এখন এইটা হচ্ছে সাইকিয়াট্রিক করতে হবে তার। এবং এখন যে প্রবলেমটা হচ্ছে, সকালবেলা কোনো কাজ থাকলে আমার আগের রাতে মাথার মধ্যে একটা স্ট্রেস ফিল হয় যে আমার সকালে উঠতে হবে। এটাই ভাই বলতেছিলাম যে ধরেন এখন তার আস্তে আস্তে ঠিক করলে হবে, বাট এটা যেতে হয় যে পরীক্ষার 1-1.5 মাস আগে যেন পরীক্ষার যে এক্সাম টাইম, ওই টাইমটা যেন সে টেবিলে বসে থাকে, রাইট? মানে পরীক্ষার আগের দিকে, পরীক্ষার 1-1.5 মাস আগে অন্তত পক্ষে টাইমটাকে এমন ভাবে করতে হবে যে পরীক্ষা যেভাবে যায়, পরীক্ষা সকাল 10টা থেকে 1টা বা 2টা থেকে 5টা, যেটাই হোক টাইম, তার মানে আমার দিনের বেলা পরীক্ষা, মানে আমি সকালে যাতে ফ্রেশ ভাবে ঘুম থেকে যাতে উঠতে পারি, সেই টাইম মেনটেন করে 8 ঘন্টা ঘুম, আমি বলি 8 ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা ঘুম হয়, এইটাকে রাতে এনশিওর করতে হবে। তারপরে যাতে পরীক্ষা যেতে হবে, এবং পরীক্ষার যে টাইমটুকু যদি সেটা সকাল 10টা থেকে 1টা হয়, সেই টাইমে টেবিলে বসে থাকার অভ্যাস করতে হবে। পানির বোতল নিয়ে বসুক, খাবার নিয়ে বসুক, যেন উঠতে না হয়। মানে এটা তার দরকার হলে তার বাসায় জানাই দেখ, এটা দরকার হলে কাগজে লিখে রাখুক যে রুমের দরজার এখানে। এই প্র্যাকটিস করতে পারলে, এবং সেই সময় যদি সে
ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস গুলো বা বায়োলজির হাতে লেখার প্র্যাকটিস গুলো হাতে লেখার প্র্যাকটিস গুলো সে করতে থাকে, অথবা অনলাইনে তো এক্সাম থাকে, এক্সামটাই যদি সে ওই টাইমে দিতে থাকে এটা কিন্তু এফেক্টিভ হবে, এফেক্টিভ হবে। তাহলে আমরা 4টা ক্যাটাগরি নিয়ে কথা বললাম। এক ক্যাটাগরি যাদের প্রস্তুতি মোটামুটি ডান, সে বলতে গেলে এখন অ্যাডমিশনের জন্য সে প্রস্তুত। 2 নাম্বার যাদের হচ্ছে 50% হয়েছে, আরেকটা হচ্ছে যাদের হয়েছে আসলে কতটুকু হয়েছে তারা জানে না, বাট মোটামুটি। আরেকটা হচ্ছে একদমই নাই, 10 থেকে 20%। সবার জন্য আমরা মোটামুটি একটা সামারি আমরা তৈরি করলাম। আমরা যেহেতু স্লিপ সাইকেলের কথাটা আসলো, আমি রুটিন নিয়ে একটু জিনিস জানতে চাই। স্টুডেন্টরা কিন্তু একটা কথা বলে, ভাইয়া রুটিন কেমন হওয়া উচিত বা রুটিন কেমন হওয়া উচিত, এই সময় আমার কাছে যেটা মনে হয় ভাই, ধরেন আমাদের এফআরবিপি যে ক্লাসগুলো তো ধরেন রাত 9টা থেকে স্টার্ট হয়, তাই না ভাই? রাত 9টা। হ্যাঁ, আমরা শিডিউল আমরা এখনো রাত 9টাই আমাদের আপাতত দিয়ে করছি। ধরেন আমাদের ক্লাসগুলো কিন্তু 12টা 12:30টার মধ্যেই, সেটা 9টা থেকে স্টার্ট হোক 10টা থেকে স্টার্ট হোক, মানে 1টার ভিতরেই কিন্তু তার সব ক্লাস স্লাইড টাইড সহ সে কিন্তু পেয়ে যাবে জিনিসটা। তো আমি তার জায়গায় যদি হইতাম জিনিসটা, তাহলে যেটা করতাম ভাই, ধরেন হচ্ছে যে ক্লাসটা করার পরে একটু আধা ঘন্টা সেই ক্লাসটাকে একটু রিভিশন দেওয়া স্লাইডটাকে বা করে মোটামুটি আমি 2টার মধ্যে কিন্তু ঘুমাইতে চলে যেতাম। 2টার মধ্যে ঘুমায় ধরেন 5টা 5:30 দিয়ে, এখন যেহেতু ফজরের নামাজটা এখন 6টা পর্যন্ত টাইম থাকে, 6টা 5 পর্যন্ত টাইম থাকে। হ্যাঁ, মানে 6টা পর্যন্ত কিন্তু টাইম থাকে তার এখন। তো এটা হচ্ছে 2টা থেকে 6টা থেকে সকাল হয়ে যায়, টাইমটা আসলে চেঞ্জ হয়। তো এটা সামনে আবার হয়তো যদি পরে কেউ ভিডিও দেখাতে এটা আবার একটু আগে পিছে হইতে পারে, ওই অনুযায়ী পারবে। ফজরের টাইমে আমি তার জায়গায় হলো যেটা করতাম, ধরেন ফজরের টাইমের আগে 2.5 থেকে 3 ঘন্টা মিক্সচার করতাম। তারপরে ফজরটা পড়ার পরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটু ঘুমাইতাম। কারণ তার আমার ঘুম হলো কয় ঘন্টা, 4.5 থেকে 5 ঘন্টা। আর দুপুর টাইমটাতে আমি 1 ঘন্টার মধ্যে ঘুমানোর চেষ্টা করতাম, কারণ ভাই দুপুরে যদি কেউ 1 ঘন্টা ঘুমাইতে পারে, সন্ধ্যায় কিন্তু তার মাথাটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো তাকে কিন্তু দুপুরে ঘুমানোটা কিন্তু ইম্পর্টেন্ট আমার কাছে যেন মনে হয় ভাই, মানে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা হইলো একটা ন্যাপ কিন্তু নেওয়া উচিত। তো এইভাবে আমি আমার রুটিনটা সাজাইতাম যে 2টার মধ্যে ঘুম, 5টা 5:30টায় উঠে আমি নামাজটা, আবার নামাজ পড়ার পরে হচ্ছে যে আবার 1.5 থেকে 2 ঘন্টা ঘুম, সকাল 8টা থেকে বা 8:30 থেকে আমার পড়া স্টার্ট, তারপরে 12:30 1টা পর্যন্ত পড়ে, এরপরে আবার নামাজ পড়ে আর গোসল করে খাওয়া দাওয়া করে একটু 1-1.5 ঘন্টা ঘুম, আবার 4টা 4:30 বাজে উঠে আসর নামাজ পড়ে, এরপরে আবার কিছুক্ষণ পরে এরপরে তো আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। তার মাগরিবের নামাজ পরে ক্লাস স্টার্ট হবে। সে কিন্তু এইভাবে করে সাইকেলটা চলতে থাকবে। ইন দ্য মিন টাইম সকালে সে ওই টাইমটা যেটা বললাম আমরা ভাইয়া, 9টা থেকে যে 12টার টাইমটা বা 10টা থেকে যে 1টার টাইমটা, সেই জন্য এটা প্র্যাকটিসটা যত তাড়াতাড়ি পারে শুরু করে দেয় জিনিসটা। আবার এই রুটিনটা হচ্ছে হিমেল ভাই তার সাইড থেকে বললেন, মানে আমি হলে এটা করতাম। হ্যাঁ, আবার আমি আরেকটা রুটিন শেয়ার করি। এটা হচ্ছে রুটিন আসলে ব্যাপারটা অনেকে এক রকম, রাইট। অনেকে বলে যে ভাই আমাকে রুটিন তৈরি করে দেন। আমি তাকে বলি কি, ভাই তুমি তোমার রুটিন নিজে তৈরি করো, কারণ তোমার লাইফ কেমন আমি তো জানি না, তোমার পরিস্থিতি কতটুকু আমি তো জানি না। রুটিন যার যার নিজের তৈরি করতে হয়। আমরা কয়েকটা মডেল দেখাইতে পারি। হিমেল ভাই একটা পারফেক্ট মডেল দেখাইলো, আমি তোমাদের আরেকটা মডেল শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে আমার যেটা হয়, আমি টাইপের যারা আর কি, তারা রিলেট করতে পারবা যে আমি টাইপের মানুষ, আমাদের মিনিমাম 6 ঘন্টা টানা ঘুম দরকার। আমার ক্ষেত্রে যেটা হয় 6 ঘন্টা টানা ঘুম আমার লাগবে, তা নাহলে বিপদ। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুম আমার লাগবে। এটা ভেরি করে কিন্তু, হ্যাঁ, মানে এটা অনেকের, মানে আমি যেটা বললাম আমার ক্ষেত্রে কিন্তু ভাঙা সমস্যা হয় না। আমার আবার ওই যে ভাঙা একটু বিশেষ করে 1 ঘন্টা আধা ঘন্টা অনেক এটা ভ্যারি করে, মেন টু মেন ভ্যারি করে। আমার আবার টানা ঘুম দরকার। টানা যদি আমি 5 ঘন্টা ঘুমাইতে পারি, এটা আমার জন্য এনাফ। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, আমার ক্লাস যদি 12টা 12:30টার মধ্যে শেষ হয়ে যায়, তাহলে আমি ক্লাসের স্লাইড গুছিয়ে আমি জাস্ট ক্লাসটা শেষ করে ঘুমাই যাবো। ক্লাসের তথ্যগুলো আমি মাথায় নিচ্ছি, ক্লাসের কি তথ্য পাইছি আমি সেটা একটু ভাবতে আমি চাইলে একটু আমি একটু দুধ পড়তে আমি ঘুমাই যাবো। ফজরে উঠে পড়বো, মাঝখানে আমার 5 ঘন্টা বা 4.5 থেকে 5 ঘন্টার মতো একটা ঘুম হবে, দ্যাটস এনাফ। তারপরে ফজরের নামাজটা পরে আমি একটু ঘুমাবো। ঘুমিয়ে যে আমি উঠবো, আমি সকাল 8টার মধ্যে আমি উঠে যাবো। আমার কিন্তু মোটামুটি একটা 6-7 ঘন্টার একটা ঘুম কিন্তু হয়ে যাবে। মাঝখানে ফজরের নামাজের জন্য ওটা তোমার ভাই ঘুমের ওয়েস্ট হবে না, ওটা আল্লাহর ইবাদত, এটা আল্লাহ তোমাকে এমনি বরকত দিবে। ঠিক আছে, ওটা নিয়ে তোমার টেনশন নেই কিছু নেই। তো আমার মোটামুটি 7-8 ঘন্টার বা 6 থেকে 7 ঘন্টার একটা ঘুম কিন্তু আমার হয়ে গেছে। এন্ড দেন সকালবেলা তুমি ফুললি এনার্জেটিক, সকাল 8টা থেকে বা সকাল 9টা থেকে তুমি পড়তে বসো, পড়ো দুপুর পর্যন্ত পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও, বা তুমি চাইলে ওই সময় অনলাইন যে এক্সামগুলো থাকে, হ্যাঁ, দুপুরবেলায় তো একটু ঘুম পায়, ঘুমাইলে খারাপ না, সমস্যা না, ঘুমাইলে ক্ষতি না। ঠিক আছে, ঘুমাইলে ক্ষতি না। অনেকে আবার যে আমি টাইপের যারা, অনেকে আবার বলে দুপুরবেলা ঘুমাইলে নাকি শরীর ভার হয়ে যায়, মাথা ব্যথা করে, ভ্যারি করে। হিমেল ভাই একটা দিল, ওটা পারফেক্ট মডেল। আমি যেটা বলতেছি এটা অনেকের ক্ষেত্রে হইতে পারে। তো তুমি দুপুরবেলা ওই অনলাইন এক্সামগুলো দিয়ে দিতে পারো, যে অনলাইন এক্সামগুলো তোমাকে টাইম বড় উইন্ডোতে দেওয়ার সুযোগ দেয়। কিছু এক্সাম থাকে নির্দিষ্ট টাইমে দিতে হয়, কিছু এক্সাম থেকে আবার বড় উইন্ডোতে দেওয়ার সুযোগ দেয়। যে সময় জিমানি আসে ওই সময় তুমি এক্সামগুলো দিয়ে দাও টেবিলে বসে, তাও তুমি পড়তে বসো। ঠিক আছে, তুমি পড়ার মধ্যে থাকো। সন্ধ্যাবেলার দিকে তুমি একটু বাইরে যাও,
একটু বাইরে যে তুমি একটু হাঁটো বা একটু দৌড়াও, এই টাইমে আবার একদম বন্ধুদের সাথে আড্ডায় বসে যাও না। হ্যাঁ, বন্ধুর সাথে যদি দেখা হয় সেক্ষেত্রে তুমি বন্ধুর সাথে পড়ালেখা নিয়ে কথাবার্তা বলো, হ্যাঁ বন্ধু তুমি কি এটা শেষ করছো, FRB ওই ক্লাসটা কি শেষ করছো, পরীক্ষা কি দিছো, পরীক্ষা কত মার্ক ছিল, আমি না বন্ধু এই অঙ্কটা মিলাইতে পারতেছি না, বন্ধু আমি এই চিত্রটা ভালো আঁকাতে পারতেছি না, তোমার কাছে আছে আমাকে দিয়ে দিও, ঠিক আছে বন্ধু আমার পড়ার টাইম হয়ে যাচ্ছে আধা ঘন্টা, দ্যাটস ইট। হ্যাঁ, ইন দ্যাট কেস যেই বন্ধু তোমাকে অমুক গল্প বলবে প্লিজ ভাই আগামী অ্যাডমিশন পর্যন্ত ওই বন্ধু থেকে দূরে থাকো। ও বন্ধু না আসলে তোমার, যে তোমাকে অন্য গল্প বলে, এই গল্প বলে, সেই গল্প বলে, যে বন্ধু তোমাকে বলে আরে অনেক তো বললি, চল একটু রেস্ট নেই, চল একটু ট্যুর দেই, চল 300 ফিট থেকে ঘুরে আসি, চল একটু জয়নাল আবেদিন পার্ক থেকে ঘুরে আসি। ভাই প্লিজ, ঘুরার অনেক টাইম পাবা, ওই বন্ধু থেকে একটু দূরে যাও, কারণ সে নিজের লাইফ সম্পর্কে কনসিয়াস না, তোমারও ওয়াট লাগাবে, ঠিক আছে? ওই বন্ধুর সাথে দেখা করো, লাগলে ওই বন্ধুর বাসায় যাও, যে বন্ধু থেকে তুমি একটা ভালো নোট পাবা, দরকার আছে, কারণ সারাদিন পড়ার মধ্যে থাকে তো মাথায় আওলায় যাবে, ঠিক আছে? তো তুমি এই টাইমটায় বন্ধুর সাথে একটু 8-10 মিনিট 20-25 মিনিট তুমি একটু হাঁটলা, দৌড়াইলে শরীরের একটা এক্সারসাইজ হবে, কারণ ফুল টাইম টেবিলে বসে থেকে এই সময় কিন্তু অনেক স্টুডেন্ট মানে ওবেস হয়ে যায় কিন্তু। হ্যাঁ, একটু দৌড়ায় তোমাদের শরীরে একটা ক্লান্তি ভাব আসবে। হ্যাঁ, ক্লান্তি ভাব আসলে লাভটা কি হবে, ক্লাসটা করবে, ক্লাস করে দেখবে ঘুম পাবে, ঠিক আছে, ঘুমাই যাবে। এটা একটা লাইফ স্টাইল হইতে পারে। আরেকটা তোমাদের হিমেল ভাই যেটা বললেন যে ভাঙা ভাঙা ঘুমে সমস্যা হয় না, তাহলে তারা দুটার দিকে ঘুমাও, ক্লাস করে ক্লাসটা একটু রিভাইজ করে, স্লাইডটা একটু রিভাইজ করতে মাথায় ঢুকে যাবে, স্লাইডটা রিভাইজ করলে মাথায় ঢুকে যায় কিন্তু কি পড়া হয়েছে। রিভাইজ করে তুমি 2টার সময় ঘুমাও, তুমি ফজরের নামাজে ওঠো, ফজরের নামাজে পড়ে তারপর আবার তুমি 2 ঘন্টা ঘুমাও, তোমার মোটামুটি 5 ঘন্টা ঘুম হইলো, তারপর দুপুরে তুমি আবার তুমি 1-1.5 ঘন্টা নিলা, তাহলে তো দেখবা তোমার হয়ে যাবে। এটা হচ্ছে যারা ভাঙা। আর মাঝখানে পুরো টাইম কখন কি পড়বো ভাই, কখন কি পড়বো এটা তো কোনো প্রশ্ন না, তোমার কাজে এখন সারাদিন পড়া, ঠিক আছে? তোমার জন্য বেস্ট মোটিভেশন, অনেকে জিজ্ঞেস করে ভাই একটু মোটিভেশন দেন, আমি বলবো যে এখানে তো কোনো মোটিভেশনের কোনো প্রয়োজন নাই, তাই না? কারণ আমি একটা গল্প বানাইছিলাম যে কলেরা, টাইফয়েড, যক্ষা, 5 মাস পর তোমার পরীক্ষা, এটা তোমার মোটিভেশন, ঠিক আছে? আমি অনুজিৎ চ্যাপ্টার পড়ানোর সময় আর কি বলছিলাম, ঠিক আছে? তো তোমার মেইন মোটিভেশন, তোমার কাজ কি? তোমার কাজই তো ভাই সারাদিন পড়া। তার মধ্যে তো আমি তোমার খাওয়ার জন্য টাইম দিলাম, তার মধ্যে তুমি নামাজ পড়লা, তুমি গোসল করলা, তুমি বন্ধুর সাথে যে গেলা, আড্ডা না, বাই দ্য ওয়ে আড্ডারও ক্যাটাগরি আছে, সে আড্ডাটা গঠনমূলক আড্ডা, পড়ালেখা নিয়ে আড্ডা, হ্যাঁ, বা দেশে কি হচ্ছে এটা নিয়েও আড্ডা দিতে পারো, সমস্যা নাই, বাট সে আড্ডা যাতে পাশের বাড়ির দিকে চলে না যায়, সে আড্ডা যাতে অন্যদিকে চলে না যায়, হ্যাঁ, সে আড্ডা যাতে অন্য টপিক না হয়ে যায়, ওকে নতুন মুভি রিলিজ হয়েছে রে, সেই সুন্দর মুভি, এইগুলোর দিকে যাতে চলে না যায়, তাহলে আই থিঙ্ক এটা তোমার জন্য বেস্ট একটা রুটিন হতে পারে। এখন আর কোনো রুটিনের প্রয়োজন নেই। অ্যাগেইন রুটিনটাকে টাইট শিডিউল বানায় না, এয়ার টাইট রুটিন বানানো, এটা কিন্তু হিমেল ভাই বলছে। এয়ার টাইট রুটিন মানে কি, সকাল 9টার সময় উঠে আমি বাংলাই পড়বো, সকাল 10টার সময় আমি ম্যাথ করব, সকাল বেলা 2টার সময় কিন্তু আমি অঙ্কটাই করব। বাই নেচার বেলা 2টার সময় তোমার একটা কোনো বাসায় একটা ইমার্জেন্সি কাজ হয়ে যাইতেই পারে, তাই বলে এখন তুমি ওটা বাদ দিয়ে দিবা? তুমি এসে পরে ওটা করবা। আমি 2টা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা টপিক হচ্ছে ভাইয়া, সেটা ওদের এই মুহূর্তে ওরা ক্লাস করার জন্য তো অ্যান্ড্রয়েড মোবাইল লাগে আসলে, বাট অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যদি ঘুমাইতে যায়, দেখা যাবে মোবাইল টিপতে রিল দেখতে দেখতে কিন্তু সময় চলে যাচ্ছে। আমি এটা জিজ্ঞাসা করতাম তোমাকে যে আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, আমার কাছে আরেকটা যেটা এফিশিয়েন্ট, আমার কাছে, আমি ইন্টার লাইফে যেটা আমি অ্যাপ্লাই করছিলাম, আমার হঠাৎ করে মনে পড়লো জিনিসটা। আমি একটা কোথায় জানি শুনছিলাম, সেটা হচ্ছে যে ঘুমানোর টাইমে আমরা যদি চিন্তা করি যে আজকে আমি সারাদিনে কি কি কাজ করলাম বা কি কি পড়া পড়লাম, তাহলে ওই পড়াটা আমার কাছে মানে ধরেন এরকম, আচ্ছা আমি আজকে অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালকেন পড়ছি, আচ্ছা অ্যালকেনে কি কি বিক্রিয়া পড়ছি, উডস বিক্রিয়া পড়ছি, ডিকার্বক্সিলেশন পড়ছি, জাস্ট বিক্রিয়া মনে রাখার দরকার নেই, বাট বিক্রিয়ার নামগুলো মাথায় আনলাম, আমার ঘুমটাও তাড়াতাড়ি আসবে। এবং যদি আমি দেখি যে আচ্ছা ওটা তো আমার মনে নাই, তাহলে আমার সকালে উঠা মাত্র ফার্স্ট কাজ হবে ওইটা একটু পড়াটা রিভিশন দিয়ে দেওয়া, তাহলে ওইটা না মাথায় আবার গেঁথে যায় জিনিসটা। মানে স্টুডেন্ট যদি এটা করতে পারে যে ধরেন সে ঘুমানোর টাইমে সে জাস্ট চিন্তা করলো যে আচ্ছা আমি আজকে সারাদিনে কি কি পড়লাম, তাহলে সে যেই টপিকগুলো চিন্তায় আনতে পারছে না, তাহলে না অ্যাকচুয়ালি ওই টপিকগুলো তার পড়া হয়েছে। যে টপিকগুলো চিন্তায় আনতে পারে নাই, তাহলে জিনিসটা হচ্ছে তার এটা আসলে ভালো করে পড়া হয়নি, তাকে আরেকবার পড়তে হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম ভাইয়া। আর আরেকটা জিনিস হচ্ছে ওইটাই যে ভাইয়া, আমি যেটা করতাম আমার ইন্টার লাইফে, আমি কিন্তু আপনার হচ্ছে যে ধরেন হচ্ছে যে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, বাট অত চালাইতাম না, ক্লাস করার জন্য রাখতাম, বাট মেইনলি কিন্তু যে একটা তাকে কিন্তু কিবোর্ড মোবাইল আসলে রাখতে হবে, যেন ঘুমানোর টাইমে অ্যালার্ম দিতে হয়, অনেক কিছু করতে হয়, যাতে সে হচ্ছে ভাইয়া ধরেন ওই যে তার ওই রিল দেখে যেন টাইমটা নষ্ট না হয় আর কি। রাইট। আমি মোবাইলের প্রশ্নটা আমি তোমাকে করতামই যে আসলে মোবাইল এই টাইমটায় সব থেকে বেশি ডেঞ্জারাস জিনিস।
এসএসসি সাবজেক্টের জন্য। এটা এখন আমাদের ক্লাস করার জন্য তো মোবাইল লাগেই লাগে, মোবাইল লাগে, আপনাদের ক্লাস আমার রেকর্ড দেখা লাগে, যতটুকু পারা যায় মানে ল্যাপটপ বা একটা লাগে আসলে। লাগে আসলে ধরেন সবার তো আসলে সেম লেভেলে ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকে না। তো এখন কিন্তু ওই যে 10,000 টাকার মধ্যে কিন্তু ভাই ট্যাব পাওয়া যায়, যদিও 10,000 টাকাটা অনেকের কাছে অনেক হিউজ। এটা ভাই আমি নিজেও ফিল করতে পারি, কারণ আমার এইচএসসি লাইফে ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম ছিল, তো এটা ফিল করতে পারি আসলে জিনিসটা। বাট চেষ্টা করা উচিত যে যেন কোনোভাবে মোবাইল বাদে অন্য কিছু শিফট করা যায় কিনা, বা যদি এমন করা যায় যে আমি আমার অপ্রয়োজনীয় সকল অ্যাপ আমি আমার ফোন থেকে ডিলিট করে দিব, আমার ক্লাস করার জন্য যে অ্যাপটা আমি সেটা রাখবো, বা আমি শুধু আমার ওয়েব অ্যাপটাই রাখবো। ওয়েব অ্যাপে কিন্তু আমাদের সকল ক্লাস সবকিছু করা যায়, ওয়েব অ্যাপটাই রাখবো। মোবাইল থেকে আমি যতটুকু দূরে রাখবো। এবং আমার মনে হয় মোবাইলের থেকে সব থেকে বেশি প্যারাদায়ক জিনিস যেটা মোবাইলের ভিতরে, সেটা হচ্ছে রিলস। মানে আমি কোথায় সেদিন একটা আর্টিকেল পড়তেছিলাম, রিলস হচ্ছে মস্তিষ্ক খাদকের মতো। রিলস দেখতে ঢুকলাম, কিভাবে যে আমার সময় চলে গেল, যে আজকে আমি জাস্ট 5 মিনিট রিলস দেখবো, 5 মিনিট আমি ইউটিউবে একটু স্ক্রল করি। ভাই ওই 5 মিনিট আমার নিজের হয়েছে ভাই, আমাদেরও হয়, মানে আমারই হয়, ওই 5 মিনিট আমার লাইফ থেকে 2 ঘন্টা নিয়ে নেয়। আমার রাতে এমনও হয়েছে যে আমি শুয়ে পড়ছি একটা সময়, আমি রিলস দেখতেছি, রিলস দেখতে দেখতে আমার 3টা বেজে গেছে। তো রিলস এর খপ্পর থেকে বাঁচতে হবে। মানে রিলস সামনে আসলে আমার মনে হয় এটা করা উচিত, যে ধরেন ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে মানে মোবাইল যেন সে না মানে ইউজ করে আর কি। এটা তো আমাকে কিছুদিন আগে আমি বললাম ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে স্ট্রিক্টলি প্রহিবিট করে দিয়েছে যে ঘুমের 3 ঘন্টা আগে কোনো স্ক্রিন না। এটা আইডিয়াল হওয়া উচিত, বাট অনেক সময় হবে, আমরা হিউম্যান, আমরা ভুল করবোই। মানে ধরেন কিছু সময় হবে, বাট যতটা অ্যাভয়েড করতে পারা যায় আর কি। আর একটু করে যদি ঘুমানোর সময় যদি চিন্তা করা যায় যে সে সারাদিন আছে কি করছে, তার দেখবেন পড়াটা আসলে একটু বেশি মাথায় আমার কাছে মনে থেকে যায় কি জিনিসটা। এক্স্যাক্টলি। তাহলে আমরা মনে হয় 26 নিয়ে অনেক আলোচনা করে ফেলছি আমরা। এখন আসলে যারা নবাগত কলেজে ভর্তি হয়েছে, এখানে আমি যেটা ফিল করছি এই লাস্ট ওদেরকে 3 মাস পড়ানোতে, কিছু স্টুডেন্ট আছে তারা একদম শুরু থেকে সিরিয়াস ছিল, যারা আমরা বললাম যারা একদম মোটামুটি ভালো ক্যাটাগরিতে যাবে, যারা মানে অনেকেই এখন এমনও স্টুডেন্ট পাবেন আপনি যারা এখনো পড়াও শুরু করে নাই, হয়তো আর 1 মাস পরে পড়া শুরু করবে, বাট তারাও অনেক টপ ক্যাটাগরিতে চলে যাবে। এরকম স্টুডেন্ট কিন্তু আসবে সামনে। বাট আমি এই কয়েকদিনে যেটা ফিল করছি, কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে সাইকেলে আমাদের সাথে শুরু থেকেই ছিল, ওরা মোটামুটি এখন ভালো অবস্থানে আছে, মানে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে। আমরা জানি না তারা পরবর্তীতে তাদের এটা ধরে রাখতে পারবে কিনা, তাদের দায়িত্ব এখন ধরে রাখা। বাট এমন অনেক স্টুডেন্ট আছে যারা এখন অনেক কিছু শুরু করে নাই বা সাইকেল মাত্র জয়েন হয়েছে, তারা আসলে কিভাবে আগে আমার মনে হয় যে একটা সাইকেল তো হয়েও গেছে অলরেডি। আমাদের সব সাবজেক্টে কিন্তু একটা সাবজেক্ট হয়ে গেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো সাবজেক্টে একটা করে সাইকেলে মোটামুটি ক্লাস আমরা জানি যে হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কাছে কিন্তু এই কোশ্চেনগুলো আসে, আমাদের প্রতিনিয়তই কিন্তু স্টুডেন্ট আমাদের সাইকেলে জয়েন হচ্ছে, এবং আমাদের সাইকেলে যেহেতু রেকর্ড ক্লাস থেকে যায় বা আর্কাইভ ক্লাস আছে, সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু অনেক পরেও সাইকেলে আমাদের জয়েন করে। অ্যান্ড জয়েন করে প্রথম যে কোশ্চেনটা করে, যেমন আমরা কিন্তু কিছু কমিউনিটি মেনটেন করি, যেমন আমরা একটা গ্রুপ মেনটেন করি, যে গ্রুপে স্টুডেন্টরা কোশ্চেন করতে পারে। তো সেই গ্রুপে একটা কোশ্চেন আমি গতকাল কি কোশ্চেনটা পাইছি, ভাইয়া আমি আজকে মাত্র সাইকেলে জয়েন করছি, আপনি পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস শেষ করে ফেলছেন, ওইদিকে কোষ গঠন, কোষ বিভাজন শেষ করে ফেলছেন, কোষ রসায়ন অনেকটা আগায় গেছেন, মানে আপনি 3টা চ্যাপ্টার শেষ করে ফেলছেন, আমি তো এগুলো কিছুই পড়ি নাই। এখন আমি কি করব? আমি তো এখন আজকে মাত্র জয়েন করলাম, আমি এখন কিভাবে পড়বো? এটা একটা খুবই খুবই রেগুলার কোশ্চেন, অ্যান্ড এই কোশ্চেনটা আমরা সব সাবজেক্টে পাই। অ্যান্ড এই কোশ্চেনটার আনসার না সাবজেক্ট ওয়াইজ একটু ভ্যারি হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের আনসারটা একরকম হবে, বায়োলজির আনসারটা একরকম হবে। আমি আমার বায়োলজির আনসারটা দিব, তার আগে আমি হিমেলের কাছে কেমিস্ট্রির আনসারটা জিজ্ঞেস করবো, যে সবে মাত্র জয়েন করছে সাইকেলে, অ্যান্ড সেই সাইকেলে এখন সে কিভাবে সে কি করবে, এখন কি সে কোপ উইথ করতে পারবে কিনা। মানে অনেকে তো এই প্রশ্ন করে ফেলে, ভাই আমি তো অনেক সময় নষ্ট করে ফেলছি, আমি কি কামব্যাক করতে পারবো? ঠিক আছে, তো আমি হাসতেছি আসলে, তোমরা খারাপভাবে নিও না যে তোমাদের কষ্ট আমি হাসতেছি, বাট ব্যাপার কোশ্চেনটা আসলে এতটা ভয়ানক না, তোমরা কামব্যাক করতে পারবা, তোমরা কামব্যাক করার মতো কামব্যাক করে টপও করা পসিবল, কামব্যাক করতে পারবো কিনা চিন্তায় আনা দরকার। আমি যদি সিম্পল আমার কথাটা বলি, আমি আসলে যেটা হইছে যে আমার ফ্যামিলিতে সবাই হইতেছে সব বেশিরভাগই কমার্স ব্যাকগ্রাউন্ডে, শুধু একজনই খুব কমই আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে। সো আর যারা আছেন ওনারা হচ্ছে আমার সাথে বয়স ডিফারেন্স অনেক বেশি। সো মানে ব্যাপারটা আমি যে কারো থেকে পরামর্শ পাবো যে ভাই কিভাবে আমার পড়া উচিত, ওইটা আসলে শুরুর দিকে আমি পাইনি। যেটা হচ্ছে এই প্রবলেমটা যেটা হয়েছে, আমি প্রথম 6 মাসে অমুক জায়গায় গেছি তমুক জায়গায় গেছি পড়তে, বাট দিন শেষে না পড়াটা ইফেক্টিভ হয়নি। এক্স্যাক্টলি। তো প্রথম 6 মাস যাওয়ার পরে একটা ভাইয়ের কাছে আমি গেছিলাম, হাসান ভাই আমার উনি পড়াইছিলেন, আমার টিচার ছিলেন। তো উনি আসলে আমাকে একটা ওয়ে দেখাইছে, আচ্ছা এইভাবে পড়তে হবে। তা আমি নিজেই কিন্তু পড়াটা ধরতে আমার প্রথম 6 মাস চলে গেছে কলেজ জীবনে। তারপরে কিন্তু আমি সেখান থেকে ওই 6 মাসের পর থেকে সিরিয়াস হয়ে
আমার কিন্তু ভাই এইচএসসির আগেই আমার দেখা গেছে আমার এডমিশনে পড়া সহ মোটামুটি 80 থেকে 90% আমার কমপ্লিট। এডমিশনে গিয়ে শুধুমাত্র আমি হচ্ছে ধরেন জাস্ট এক্সামই দিছি ভালো করে, মানে আমার নতুন পড়া খুব কমই পড়া লাগছে, যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল। বাট আমি কিন্তু পড়া শুরু করছি প্রায় 6 মাস পরে। তাহলে এই আপনি যেটা বলতেছিলেন কামব্যাক করা পসিবল কিনা, কামব্যাক করে অনেক ভালো করা কিন্তু পসিবল। যেমন আমি ঢাকডোল পিঠা লাভ নেই, বাট আমি বুয়েটে 199তম হয়েছিলাম আমাদের সময়, মানে কিন্তু খারাপ রেজাল্ট না, ভালো রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট। মানে ধরেন ব্যাপারটা হচ্ছে যে সে যদি নাও পড়ে তারপরে কিন্তু জিনিসটা টপ করা পসিবল আসলে। তো এখন আপনি যেটা বলছিলেন ভাই এই যে কিভাবে করা উচিত, আসলে এটা ডিপেন্ড করে কিছু জিনিসের উপর। যেমন ধরেন আমাদের সাইকেল 3তে আমরা যে চ্যাপ্টারগুলো পড়াবো, ধরেন রাসায়নিক পরিবর্তন বা পরিবেশ রসায়ন, এটার জন্য কিন্তু সাইকেল 1 আর 2 এর নলেজ ওরকম দরকার নাই, মানে সে চাইলে সাইকেল 3তে একদম ফ্রেশ স্টার্ট করতে পারবে। বাট দেখা গেছে ধরেন সাইকেল 2 এ আমরা যে মোলের পর্যাবৃত্ত পড়াই, ওইটা পড়ার জন্য ধরেন কিছু বেসিক জিনিসপত্র, ধরেন এস অরবিটালের চিত্র কীরকম, পি উপশক্তি স্তরের চিত্র কীরকম, এই টুকিটাকি বেসিক নলেজ কিন্তু জানা লাগে। তো এইটা ধরেন আমি যখন সাইকেল 2 শুরু করছিলাম তখন আমি কিন্তু বলছি যে তোমার সাইকেল 1 ওরকম করা না থাকলেও প্রবলেম নাই, যতটুকু দরকার আমি ততটুকু তোমাকে দেখাই দিব, ততটুকু আমরা দেখাই দিচ্ছি। বাট তারপরও রিকমেন্ডেড জিনিসটা কি, ধরেন যারা সাইকেল এখন শুরু করে নাই, আমি তাদেরকে একটা জিনিসই বলি, অলরেডি আমার সাইকেল 2তে কিন্তু অলরেডি 12টা ক্লাস হয়ে গেছে। তো আমি তাকে যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে আমার সাইকেল 2 শেষ হইতে কিন্তু আরও মোটামুটি এক মাস 15 দিন, 1 মাস 20 দিন লাগবে। তো সে নিজের সাথে একটা চ্যালেঞ্জ নেয়। কি চ্যালেঞ্জ? সে হচ্ছে এই 1-1.5 মাসের মধ্যে সাইকেল 1 কিন্তু তাকে পুরোপুরি শেষ করা পসিবল। সেই চ্যালেঞ্জটা এভাবে নেয়, ধরেন ভাই আমাদের সাইকেলের ক্লাসগুলো কিন্তু 1.5 ঘন্টা করে হয়। আবার ধরেন প্রতিটা ক্লাসে কিন্তু ভাই শোনা যাচ্ছে কিনা, কেমন আসো একটু জানাও, উত্তর বলো, এটার আনসার কি হবে, মানে এরকম করে কিন্তু 10 মিনিট 12 মিনিট কিন্তু একটু এদিক ওদিক টেনে দেওয়া যায়। এটা কিন্তু রেকর্ডেড ক্লাসে কিন্তু টেনে দেখতে পারতেছে। অর্থাৎ 1.5 ঘন্টা ক্লাস কিন্তু সে কিন্তু চাইলে 1 ঘন্টা 10 মিনিটে কিন্তু শেষ করে ফেলা পসিবল, 10 থেকে 15 মিনিটে। তাহলে উইকলি কিন্তু সে তার কাছে কিন্তু 4 থেকে 5টা ক্লাস করা কিন্তু তার জন্য ভাই খুব বেশি কঠিন না, সে কিন্তু চাইলে করতে পারবে রেকর্ডেড ক্লাস যেহেতু। তো সে চ্যালেঞ্জটা এভাবে নেয় যে এই 1.5 মাসে সে সাইকেল 1 এর সবগুলো ক্লাস শেষ করবে, আর সাইকেল 2 এর যেন সে অন্তত 15 থেকে 20% সে যেন কভার করে রাখে। এতে করে যেটা হবে, যখন সাইকেল 3 শুরু হবে আমাদের 1.5 মাস পরে গিয়ে, তখন কিন্তু সে সাইকেল 3 এর লাইভ ক্লাস আমাদের সাথে সরাসরি জয়েন নিতে পারবে। আর সাইকেল 3 করার জন্য কিন্তু 1-2 এর বেসিক দরকার নাই, তখন সে সাইকেল 3 এর উইকলি 3টা করে লাইভ ক্লাস করুক, আর এর পাশাপাশি 2টা করে সাইকেল 2 এর যে বাকি থাকা পার্ট আছে সেটা 2টা করে রেকর্ডেড ক্লাস করতে থাকে। এভাবে করে কিন্তু সে আমাদের সাথে সিঙ্ক্রোনাইজেশনটা হয়ে যাবে তার, মানে এভাবে করে সে ক্যাচ আপ করে ফেলতে পারবে। আমাদের নতুন যারা হয়তো ভিডিওটা দেখবে তারা হয়তো ভাববে যে সাইকেল এটা আবার কি জিনিস। আমি যদি একটু সহজভাবে বলি, আমরা আমাদের বায়োলজি দিয়ে যদি উদাহরণটা দিই, বায়োলজি টোটাল ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টার আছে 24টা। এই 24টা চ্যাপ্টারকে আমরা 6টা সাইকেলে ভাগ করছি। আর ম্যাথ কেমিস্ট্রির সাবজেক্ট আছে, চ্যাপ্টার আছে 10টা, এটাকে টোটাল 5টা সাইকেলে ভাগ করা হয়েছে। তো কেমিস্ট্রিতে এক একটা সাইকেলে 2টা করে চ্যাপ্টার থাকে, আর আমার বায়োলজিতে এক একটা সাইকেলে 3টা বা 4টা করে চ্যাপ্টার থাকে। তো আমরা এক একটা সাইকেল ওয়াইজ আমরা স্টুডেন্টদেরকে কোর্সে এনরোল করি অ্যান্ড তাদেরকে ওইভাবে সার্ভ করি। তো ভাইয়া তো কেমিস্ট্রির কথাটা বললোই, ফিজিক্স এবং ম্যাথেও সেম অবস্থা, কারণ আগের কনসেপ্টের একটু প্রয়োজন পড়ে। বায়োলজির ক্ষেত্রে আমি সাজেশনটা একটু অন্যভাবে দিব, কারণ সাবজেক্টটাই ডিফারেন্ট। বায়োলজিতে তোমাকে অলওয়েজ চেষ্টা করতে হবে রেগুলার ক্লাসের সাথে থাকা। কেন? বায়োলজিতে তুমি যেই ক্লাসে ঢুকবা বা যেই চ্যাপ্টারে ঢুকবা সেই চ্যাপ্টার থেকে তুমি পড়া বুঝতে পারবা। এটা হচ্ছে বায়োলজির সব থেকে সুন্দর বিষয়। অর্থাৎ তোমার পুরাতন কনসেপ্ট থাকুক আর নাই থাকুক, তুমি যেই ক্লাসে আজকে ঢুকছো সেই ক্লাস থেকেই দেখবা তুমি রেগুলার পড়ার পেসের মধ্যে ঢুকে যেতে পারবে। বায়োলজির সব থেকে বড় প্লাস পয়েন্ট। অর্থাৎ কোষ ও এর গঠনের কনসেপ্ট না জানলে তুমি যে কোষ বিভাজন পড়তে পারবে না, ব্যাপারটা এরকম না। বা তুমি অণুজীবের কনসেপ্ট না পড়লে তুমি নগ্নবীজ আবৃতবীজি পড়তে পারবে না, এরকম ব্যাপারটা না। ঠিক আছে, আগেরগুলো পড়া থাকলে ভালো, একটু মানে স্পিডটা ভালো থাকে, বাট এমন না যে তুমি পড়তে পারবা না। সো তুমি যে কোনো সময় যে কোনো চ্যাপ্টার থেকে শুরু করে তুমি বায়োলজির প্রস্তুতি নিতে পারবা। অর্থাৎ তোমরা যারা পরে সাইকেলে জয়েন করো, আগের পড়া বুঝবো কিনা, এই কমেন্টটা তো রেগুলার আসে, ভাইয়া আমি আজকে থেকে শুরু করতেছি, আগের পড়া বুঝবো কিনা। বুঝবা, এটা আমি একটা কমন উত্তর তোমাদের সবার জন্য দিয়ে দিচ্ছি, তুমি বুঝবা। তুমি যে কোনো চ্যাপ্টার থেকে শুরু করলে বুঝবা, এটা বায়োলজির সুবিধা। এখানে কোনো ম্যাথ নাই যে আগের সূত্র এনে তোমাকে এখানে বুঝাইতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে রেগুলার লাইফ ক্লাস থেকে কেন করতে বললাম ভাইয়া, বায়োলজি সাবজেক্টটা কিন্তু আসলে একটু বোরিং। আমার সাবজেক্ট বলে আমি এটা প্রশংসা করবো না, বায়োলজি সাবজেক্টটা আসলেই বোরিং। হিমেল তুমিও হয়তো এবং মানো আর নাই মানো, অনেকে বলবো বায়োলজি বুঝলেই হয়, বায়োলজি বুঝলে কনসেপ্ট ক্লিয়ার করলেই হয়ে যায়, লজিক দিয়ে কনসেপ্ট দিয়ে বুঝলেই হয়ে যায়। ভাই এটা আমি মনে করি এটা একটা ভুল কথা।
ইটস এ স্ক্যাম। এই শব্দটাই ব্যবহার করলাম, কারণ কি জানো, তুমি বায়োলজি যতই বুঝো না কেন, তোমার ওই মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের প্রকারভেদ আর চিত্র পরীক্ষার হলে মুখস্থ করে কি করে আসতে হবে, লিখে আসতে হবে। ডিএনএর গঠন, ডিএনএর ব্যাস কতটুকু, একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ির দূরত্ব কত, আর একটা পাকের মধ্যে সিঁড়ি কতগুলো, আর একটা পাকের দৈর্ঘ্য কত, এগুলো তোমাকে কি করতে হবে, মুখস্থই করতে হবে। তোমাকে ওই সুগারের স্ট্রাকচার মুখস্থই করতে হবে, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য মুখস্থ করে লিখে দিয়ে আসতে হবে। রেদার দেন তার আগে একটা লেয়ার আছে, সেটা হচ্ছে বোঝা। তুমি যদি আগে পরিফেরা পর্বের এক একটা লাইন বুঝে নিতে পারো যে কেন এটা কোষীয় মাত্রা, কেন এই লার্ভাটা এরকম, বা এই লার্ভাটার নাম এরকম কেন, বা এর বাইরের ত্বকটা কি দিয়ে তৈরি, কোয়ানোসাইট কোষটা কেন কলার কোষ বলে, এই কথাগুলো তুমি যদি একটু বুঝে নিতে পারো চিত্রের সাথে ভিজুয়ালাইজ করে, তাহলে ভাই তোমার মনে রাখার কাজটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। না বুঝে তুমি বেশিক্ষণ আগাইতে পারবে না। কিন্তু তুমি যতই বুঝো না কেন, একটা কথা মাথায় ঢুকায় রাখবা, বায়োলজি মানেই মুখস্থ। এই সত্যি কথাটা আজকে আমি তোমাদের সবার সামনে স্বীকার করলাম। আমি আগেও বলছি লাইভ ক্লাসে, বায়োলজি মানেই হিমেল মুখস্থ, এবং অন্য সকল সাবজেক্টের থেকে বায়োলজিতে মুখস্থ বেশি করতে হয়। সুতরাং এই সাবজেক্টটাকে তোমার রেগুলার পুশ দিয়ে আগাইতে হবে ভাই। তোমার বোরিং লাগবে, মুখস্থ করা কিন্তু কারো ভালো লাগে না, হ্যাঁ বুঝতে ভালো লাগবে। অনেকে বলে ভাই আমি তো একবার খুব ভালো করে বুঝছি, বাট পরীক্ষা হলে আনসার করতে পারি না। ভাই তুমি রিভিশন দাও নাই, তুমি মুখস্থ করে এই জন্য তুমি পরীক্ষা হলে আনসার করতে পারতেছো না। তোমাকে বায়োলজি বারবার রিভিশনের মাধ্যমে মুখস্থ করতে হবে। মুখস্থ করার একটা টেকনিক আছে, এটা এমন না যে হ্যাঁ গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা, ইটস নট দ্য প্রসেস। প্রসেসটা হচ্ছে তুমি বারবার একটা প্যাসেজ রিডিং দিবা, পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো বারবার কি দিবা, রিডিং দিবা, কয়বার, 4-5 বার। তারপর দেখবে এমনি বৈশিষ্ট্যগুলো অটোমেটিক কি হয়ে যাচ্ছে, মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। সো তোমাকে বায়োলজি মুখস্থ করতেই হবে, এটা হচ্ছে একটা মেন কথা। অ্যান্ড রেগুলার এই জন্যই লাইভ ক্লাসের সাথে আগাইতে হবে, কারণ যাতে তোমার কি থাকে, একটা পুশ থাকে। মানে এই যে বোরিং সাবজেক্ট, বোরিং জিনিস না, মানুষ কি করে জমাই ফেলে বেশি। যে কাজটা বোরিং সে কাজ কিন্তু করতে ভালো লাগে না, ওটা কিন্তু জমতে থাকে। তো তুমি যদি এভাবে চিন্তা করো যে আগে আমি সাইকেল 1 শেষ করি, জমে আছে, তারপর আমি সাইকেল 2 শুরু করবো, ভাই আমি আমার সাইকেল বেচার জন্য বলতেছি না, জিনিসটা মানে সাইকেল এক জমতেই থাকে। আমার কাছে যেটা মনে হয়, ধরেন সে যদি আমাদের সাইকেল 1-এ ভর্তি হয়, ধরেন কথার কথা, সে ধরেন সে তো বুঝে যাবে সে ওই সাইকেল আসলে পড়া বুঝতেছে কিনা আমাদের, মানে ধরেন 2-3টা ক্লাস করলো, সে তো বুঝে যাবে যে পড়াটা বুঝতেছে কিনা। তো সে বুঝার পরে সে যদি এভাবে ওয়েট করে আমি সাইকেল 1 শেষ করি তারপর সাইকেল 2 ভর্তি হবো, ভাই ওটা শেষ হয় না ভাই, হয় না। তো যদি আমার যেটা পরামর্শ থাকবে ভাই, যদি তুমি আমাদের সাইকেল 1-এ 2-3টা ক্লাস বুঝে থাকো, তাহলে বুঝবো যে এইভাবেই তো ক্লাস চলবে না, তুমি সাইকেল 2-তে ভর্তি হয়ে থাকো। কেন ভর্তি হতে বলতেছি, কারণ যখন তুমি দেখবা সাইকেল 2-তে তো লাইভ ক্লাস হয়ে যাচ্ছে, তুমি পিছাই পড়তেছো, তখন তোমার মধ্যে নিজেটা মানে তাড়না কাজ করবে, তখন তুমি তাড়াতাড়ি শেষ করে তারপর তুমি সাইকেল 2 ধরতে পারবে। এই যে আমি সাইকেল 2-তে পানি বিভিন্নতা সেন্টিমিটার শব্দটা শেষ করে ফেললাম 11টা লেকচারে। অনেকেই এখন ভাবছে যে সাইকেল 1 শেষ করে তারপর সাইকেল 2-তে যাবে, সে জানেই না কিন্তু সাইকেল 2-তে ক্লাস হয়ে গেছে, হয়তো জানে, তারপরে সে ভাবতেছে যে সাইকেল 1 শেষ করে তারপর সাইকেল 2-তে যাবো। ভাই প্লিজ, আমি আমার সাইকেল বেচার জন্য বলতেছি না। তোমার সাইকেল 1 এর বোরিং সাবজেক্ট কিন্তু বায়োলজি, সাইকেল 1 দেখবা তুমি নিজে পুশ করে এটাকে বেশি দূর আগাইতে পারবে না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কারণে তোমার বায়োলজি পিছনে পড়বেই, বোরিং সাবজেক্ট, আগেই বলছি। সো যার কারণে বায়োলজি ওই পড়েই থাকবে। সাইকেল 1টা ম্যাক্সিমাম স্টুডেন্ট, ভাই আমরা এটা 24, 25, 26 ব্যাচে আমরা সাইকেল রান করে আমরা দেখছি, ওই জমা জিনিস জমে থাকে। ওইদিকে আবার সাইকেল 2 বা সাইকেল 3-তে নতুন নতুন চ্যাপ্টার কি হইতে থাকে, জমতে থাকে। আলটিমেটলি তুমি জমার চক করে পড়ে যাও। রেদার দেন তুমি যদি এটা ঠিক করো যে আমি রেগুলার লাইভ ক্লাস করবো, অথবা অনেকে আছে, আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট লাইভ ক্লাস করে না। সব থেকে অবাক হইলাম, প্রথম মেগা এক্সামে যে ফার্স্ট হয়েছে যে মেয়েটা, সে লাইভ ক্লাস করে না, সে রেকর্ড করে, কিন্তু দিনেরটা দিনে শেষ করে, লাইভের সময় করে না, বাট দিনেরটা দিনে শেষ করে, অথবা মানে সে 24 আওয়ার্স এর মধ্যে শেষ করে। তার মানে তোমার যে লাইভ করতে হবে এমন না, তুমি যেটা করবা 24 আওয়ার্স এর মধ্যে ওই ক্লাস কি করবা, শেষ করবা। তাই তুমি রেগুলার যদি শেষ করার মধ্যে থাকো, তোমার পড়া জমবে না। তুমি আগের জমা পড়া ঠিক করতে চাই, যদি নতুন আরো যদি তুমি 2 সাইকেল জমায় ফেলো, তো তুমি জমার চক্করেই পড়ে থাকবা। সো আমি আমার বায়োলজির ক্ষেত্রে অন্তত বলবো, ভাই এটা বোরিং সাবজেক্ট, আমি স্বীকার করি, তোমরাও জানো, এই সাবজেক্টে পড়া জমানো যাবে না। জমে যদি যায়, আগে যা হইছে, তুমি এখন লাইভ ক্লাস থেকে শুরু করো, লাইভ করতে না পারলে 24 ঘন্টার মধ্যে রেকর্ড করে নাও। এবং তুমি যখন একটা পেসে চলে আসবা, তোরা নতুন যারা জয়েন করছো, তুমি লাইভ ক্লাসগুলো করতে থাকো, লাইভ ক্লাসগুলো 24 ঘন্টার মধ্যে রেকর্ড আকারে শেষ করো। এবং এভাবে করে তুমি যদি 2 সপ্তাহ পেসে যখন চলে আসবা, রেগুলার গতিতে চলে আসবা, তারপরে সাইকেল 1 থেকে একটু করে তুমি কি করা শুরু করো, পড়াগুলো শুরু করো, একটু করে
তুমি আগের জমে থাকা ক্লাসগুলা শেষ করো। ধরো সপ্তাহে আমি ক্লাস নিই রবি মঙ্গল বৃহস্পতি, হিমেল মনে হয় শনি সম্বুধ, তো তুমি রবি মঙ্গল বৃহস্পতি বায়োলজি ক্লাস করো লাইভ ক্লাস, আর শনি সম্বুধে তুমি একটা করে রেকর্ড করো। তাহলে ভাই দেখবা একটা সাইকেল তোমার লাইভে শেষ হয়ে যাবে, ইন দ্য মিন টাইম একটা সাইকেল তোমার কিসের কামব্যাক ভাই? তুমি কামব্যাক নিয়ে কেন চিন্তা করো? কামব্যাক নিয়ে চিন্তা করবে হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠার পরে স্টুডেন্ট যারা আগে পড়ালেখা করে নাই। তোমার তো এখনো কলেজে মাত্র টেস্ট শুরু হয়েছে, অ্যানাদার টপিক। কলেজে ওদের শুরু হইলো টেস্ট, টিউটোরিয়াল এবং কুইজ, এটা নিয়ে একটু আমি যদি বলি আমি চিরাং কলেজে ছিলাম, মানে ব্যাপারটা যেখানে কিন্তু আমরা কোনো স্ক্রিপ্টই নেই আমাদের, একদম মানে বলতেছি আর কি, ভাই ব্রাদার কথা বলছো। যেমন আমি বলি আমাদের চিরাঙ্গলে কিন্তু ওই যে কে কয় নাম্বার পাইছে, কত গ্রেড পাইছে এগুলো দিত না, আবার কে কততম হয়েছে এটা টপ 10-এ দিত, বাট টপ 10-এর পরে কিন্তু দিত না জিনিসটা। আমি টপ 10-এ কোনোদিনও ঢুকতে পারিনি চিরাঙ্গলে, আমিও পারিনি। তো এরপরে যেটা হইতো আমাদের ভাই ধরেন হচ্ছে গ্রেড দিত, যে অমুক গ্রেডের উপর কয়জন পাইছে, তমুক গ্রেডের উপর কয়জন পাইছে। আমার কোনো কলেজের এক্সামে আমি 200-150-200-র মধ্যে আমার মনে হয় না আমি ঢুকতে পারছি কলেজের কোনো এক্সামে। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে ভাই কলেজের উদ্ভট সিলেবাস। মানে ধরেন হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকতেই সেকেন্ড ইয়ারের লাস্ট চ্যাপ্টার দিয়ে দেয়, মানে ফার্স্ট ইয়ারের শেষই হয় না, কলেজের শুরুতে সেকেন্ড ইয়ারের লাস্ট চ্যাপ্টার দিয়ে দেয়। মানে ধরেন উদ্ভট সিলেবাসের কারণে না হয় পড়ার সিকোয়েন্স, না হয় কিছু সিকোয়েন্স, এই কারণে আমি সিলেবাস শেষ করতে পারতাম না, কলেজের এক্সাম ভালো হইতো না। শুধু কি এটাই? ঢাকার বেশ কয়েকটা কলেজ আছে, ঠিক আছে, আমি নাম বলবো না, গুগল করে নিও, ঠিক আছে, বেশ কয়েকটা কলেজ আছে যে যারা একই সাথে 4টা চ্যাপ্টার শুরু করে। হ্যাঁ আছে ভাইয়া, মানে এটা কিন্তু লুকায় লাভ না। আমাদের প্রত্যেকটা কলেজেই, চিরাং কলেজে হইতো, অনেক কলেজে হইতো, দেখতাম। আমি কলেজের খারাপ বলতেছি না, মানে এটা কলেজ কর্তৃপক্ষের একটু স্টুডেন্টদের প্রতি একটু দয়া করা উচিত, শেষ করে তারপরে যাওয়া উচিত। জিনিসটা আমার কাছে যেটা মনে হয়, বাট আমরা ছোট মানুষ, বাট আমার কাছে যেটা মনে হয় যে আমরা তো স্টুডেন্টদের পেইন গুলা দেখতেছি। হ্যাঁ, স্টুডেন্টদের এখানে কলেজের হয়তো বা একটা কোনো উদ্দেশ্য থাকতে পারে, ভালো উদ্দেশ্য থাকতে পারে, বাট কলেজের স্টুডেন্টদের পেইনটা তো আমাকে বুঝতে হবে। স্টুডেন্টের জেনারেশন এখন আগের জেনারেশন, এখন জেনারেশন সেম না। আমাদের সময় যেটা হয়েছিল যে একদিন চলতেছে ভেক্টর, একদিন চলতেছে গতিবিদ্যা, একদিন চলতেছে তরঙ্গ, একদিন চলতেছে হচ্ছে ধরেন আদর্শ গ্যাস। আমি বুঝতামই না যে মানে কি হচ্ছে এখানে, মানে হইতেছে কি। আরো স্ট্রেঞ্জ বিষয় কি, দেখা যেত 4টা চ্যাপ্টার ব্যাক টু ব্যাক শেষ হয়ে যেত, 4টা চ্যাপ্টার একসাথে পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে ভাই ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন শুরু হয়ে গেছে, ত্রিকোণমিতি আমি পড়ি নেই, আমি কিভাবে পারবো জিনিসগুলো, বা আমি বুঝতেছি না, তো ফাংশন আমি পড়ি নেই। আরো একটা সুন্দর উত্তর আছে তো, যে ধরো ভেক্টর শুরু হয়েছে, ক্যালকুলাস ম্যাথ থেকে শিখে নিও। স্টুডেন্টরা কিন্তু এইসব জায়গায় আসলে ভাই ওদের কিন্তু মেন্টরশিপটা অনেক বেশি দরকার, মানে কারো না কারো মেন্টরশিপে পড়াটা অনেক জরুরি। কারণ আমার কাছে যেটা মনে হয় যে কলেজের এক্সাম গুরুত্বপূর্ণ ঠিক আছে, বাট অতটাও গুরুত্বপূর্ণ না যতটা আমরা গুরুত্ব দিই। আমি যেটা এখন ফিল করি, যতটা গুরুত্ব আমি কলেজের এক্সামকে শুরুতে দিয়ে আসছি, বাট পরে গিয়ে দেখছি আসলে ততটাও গুরুত্বপূর্ণ না। যেমন আমি আমার চিটাং বোর্ডে আমার এক্সাক্ট রেজাল্ট মনে নাই, বাট আমার গোল্ডেন এ প্লাস ছিল 29তম নাকি কততম হয়েছিলাম, এক্সাক্ট রেজাল্ট আমার আসলে মনে নাই। তো বাট আমি কিন্তু কলেজে কোনোদিন 150-র ভিতরে ঢুকতে পারিনি, 200-র ভিতরে ঢুকতে পারিনি, বাট আমি কিন্তু ঠিকই চিটাং বোর্ডে কিন্তু ভালো করছি। তো জিনিসটা হচ্ছে এটাই যে আমার যেটা আমার যেটা মনে হয় ওর আসলে কনসেপ্টে ফোকাস দেওয়া উচিত, রেদার দেন কলেজের এক্সামে যে চ্যাপ্টারগুলো দিছে ওগুলো পড়া থেকে। কারণ আমরা আমাদের সাইকেলে যেভাবে আগাচ্ছি তার আসলে ওই প্যাটার্নে আগানো উচিত। তার চেষ্টা করা উচিত যে ঠিক আছে আমি যে চ্যাপ্টার পড়ছি সেই চ্যাপ্টার থেকে কলেজে যে এক্সামটা আসবে ওই কোয়েশ্চন যেন আমার মিস না হয়। মানে ধরেন কথার কথা আমি গুণগত রসায়ন পড়ছি, বাট আমার এক্সামে গুণগত রসায়ন নাই, গুণগত রসায়ন ছাড়াও অন্য চ্যাপ্টারও আছে, গুণগত রসায়ন থেকে যাতে আমি সব আনসার করতে পারি, এটা থেকে এনশিওর করা। এবং এই সেম জিনিসটা আমার এই যে 27 ব্যাচের আমার যে মোহাম্মদপুর যে অফলাইন কোচিংটা এখানে যেটা হইছে, যে আমি নাম বলবো না, একটা কলেজ তার পরীক্ষায় হচ্ছে সামনে একটা চ্যাপ্টার নিবে, একটা চ্যাপ্টারের একটা অংশ নিবে, স্টুডেন্ট আমাকে বলতেছে ভাইয়া আমাদের শেষ করে দেন, আমাদের কিন্তু সামনের 12 তারিখে কিন্তু আমাদের কলেজের কুইজ টেস্ট শুরু হবে, এবং এই চ্যাপ্টারে এই পর্যন্ত দিচ্ছে, কোয়ার্টার আগ পর্যন্ত দিচ্ছে, পানি বিভিন্নতার কোয়ার্টার আগ পর্যন্ত দিচ্ছে। তখনও পর্যন্ত আমি হিসাব করতেছি যে কোয়ার্টার আগ পর্যন্ত পড়াইতে আমার আরো তিনটা ক্লাস আমার লাগবে, মানে আমার হাতে আছে 2টা ক্লাস। তখন আমার কি করা লাগছে, তখন আমার ওই 2 ক্লাসে 3 ক্লাসের পর একসাথে দেওয়া লাগছে না। আমি যদি 3টা ক্লাস দিয়ে ওদেরকে পড়াইতে পারতাম, ওরা কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার করতে পারতো না। আমি কনসেপ্ট পুরোপুরি দিছি, আমার কি করা লাগছে, আমার ক্লাসের ডিউরেশন বড় করে দেওয়া লাগছে। আর ক্লাসের ডিউরেশন বাড়াইতে যায়, 1 ঘন্টার ক্লাসকে 1 ঘন্টা 45 মিনিট করতে যায়, আমি দেখছি পিছনে অনেক স্টুডেন্ট নিতে পারতেছে না। তো এই প্রেশারটা তো দরকার নাই। এটা হচ্ছে ব্যাপার যে স্টুডেন্ট আসলে অতটা প্রেশার না নিয়ে তোমাদের কলেজে থাকুক কোনো সমস্যা নেই, কলেজে যেটাই ইচ্ছা থাকুক কোনো সমস্যা নেই, বাট তুমি এটা এনশিওর করবা তুমি যে চ্যাপ্টারটা আমাদের সাথে সাইকেলে পড়তেছো ওই চ্যাপ্টার থেকে কলেজের এক্সামে যা কোশ্চেন আসবে তা যাতে তুমি পারো। এবং আমরা আমাদের সাইকেল কিন্তু
টেস্ট পরীক্ষার আগে শেষ করে দিই। হ্যাঁ। এটা আমাদের একটা সুনাম আছে। এটা আমি যে একটু আগে বলতেছিলাম, তোমরাও শুনছো যে আমার 26 ব্যাচের বায়োলজি সাইকেল কিন্তু অক্টোবরের 31 তারিখে শেষ হয়ে গেছে, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ গুলাও কিন্তু এই যে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে, নভেম্বরে শেষ হয়ে যাবে, অর্থাৎ টেস্ট পরীক্ষার আগে আমাদের শেষ হয়ে যাবে। এটা ভাবার কোনো কারণ নাই কলেজের সাথে আমি চ্যাপ্টার মিলাতে পারিনি, ডাজেন্ট ম্যাটার যে আমরা সিলেবাস শেষ করতে পারবো না। সিলেবাস আমাদের টেস্ট পরীক্ষার আগেই শেষ হয়ে যায় এবং খুব সুন্দরভাবেই শেষ হয়ে যায় সিলেবাস। আমরা কোনো প্রেশার দিই না, কোনো লোড না দিয়ে আমরা কিন্তু এমন না যে শুরুর দিকে অনেক আস্তে আস্তে পড়ায় লাস্টের দিকে একদম নাকে মুখে আমরা করি না, এটাও আমরা করি না, ঠিক আছে। সো কলেজের রেজাল্ট গুরুত্বপূর্ণ, বাট এটা যদি তোমার জন্য লোড না হয়। হিমেল, কলেজের টিচার কলেজের রেজাল্ট খারাপ হলে আব্বু আম্মু এটা আসলে তো হয় জিনিসটা, এইটা একটা অপশন হইতেছে আব্বু আম্মুর ফোন নাম্বার না দেওয়া। এই ভিডিও দেখলে নির্ঘাত এই ভিডিও দেখলে এইটা আসলে আসলে হয় ভাই। ধরেন হচ্ছে যে অনেক সময় মানে বাবা মা ভালো চাইতে গিয়ে ধরেন হচ্ছে বেশি প্রেশার দিয়ে ফেলে। আসলে স্টুডেন্টেরও মন মানসিকতাটা বোঝা উচিত জিনিসটা। আমার কাছে যেটা মনে হয় যে আচ্ছা এইটা দিয়ে মিম বেরোবে, ধরেন হচ্ছে যে এই যে মোটিভেট করা উচিত ওদেরকে, ঠিক আছে বা খারাপ হয়েছে কারণগুলো ফাইন্ড আউট করো, কেন খারাপ হয়েছে, বাট ভালো করতে হবে, ভালো করে পড়াশোনা করো, কোথায় প্রবলেম হচ্ছে আমাদেরকে জানাও। আমি তো আমার গার্ডিয়ান সেমিনার করে অফলাইন, অনলাইনে তো আসলে আমরা চাই বাট আসলে সুযোগ হয় না, আর অফলাইনে আমি গার্ডিয়ান সেমিনার করে স্টুডেন্টদের গার্ডিয়ানদেরকে এটা বলছি, দেখেন আপনার বাচ্চা কাচ্চা কলেজে আসছে, আপনাদের অনেক স্বপ্ন, আপনাদের কলেজের স্টুডেন্ট রেসিডেন্সিয়ালে পড়ে, সেন্ট জোসেফে পড়ে, ভালো ভালো কলেজে পড়ে, বাট দেখেন কলেজ লাইফটা একদম ডিফারেন্ট। কলেজ লাইফ প্রথম দিকে বুঝতে কিন্তু 2-3 মাস টাইম লেগে যায়। এতে করে কিন্তু প্রথম 2-3টা কুইজ আপনাদের ছেলের খারাপ হইতে পারে, আপনাদের মেয়ের খারাপ হইতে পারে। অনেকে আছে কপুইট করে নেয় যারা, ওটা হিসাব আলাদা, বাট আমি যতটুকু দেখছি 70% স্টুডেন্টই প্রথম কুইজগুলো খারাপ করে। আমি নিজে ফেল করছি কুইজে, আমি আমার কলেজে কুইজে ফেল করছি, ঠিক আছে, প্রথম দিকে। সো করবে, সো আপনারা আপনাদের ছেলেদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন, কারণ ফার্স্ট ইয়ারের যে বাচ্চা কাচ্চাগুলা এখন যেরকম আচরণ করতেছে, জাস্ট 8টা মাসের মধ্যে এরা অনেক বড় হয়ে যাবে। আমি কথাটা গার্ডিয়ানদেরকে খুব বলি, গার্ডিয়ান যদি কেউ ভিডিওটা দেখেন, আপনার স্টুডেন্ট মাত্র কলেজে উঠছে, খুবই দুরন্ত, কিছুদিন আগে স্কুল শেষ করে এখন কলেজে আসছে, এখনো শরীর থেকে স্কুলের বাচ্চার ঘ্রাণটাই এখনো যায় নাই, আমরা বলি আর কি কথা উপমা ব্যবহার করে। সো সেই বাচ্চারা আপনারা খেয়াল করবেন, আর 8 মাস পর, 8 মাসও লাগবে না, আর 6 মাস পর হঠাৎ করে আপনার বাচ্চাটা অনেক বেশি বড় হয়ে যাবে। কেন বললাম? সে যদি কনসিয়াস হয়, সিরিয়াস হয় পড়াশোনা নিয়ে, আগামী 6 মাসের মধ্যে তার পড়াশোনার চাপ এত বেশি বাড়বে, সে দেখবেন হঠাৎ করে অনেক বেশি বড় হয়ে যাবে আপনার ছেলেটা, আপনার মেয়েটা, তখন আপনারই মায়া লাগবে। তুমি সারাদিন পড়াশোনা করতেছে, কষ্ট করতেছে, অনেকের এরকম হয়, অনেকে ডিপ্রেসড হয়ে যায়, পড়াশোনা ঠিক মতো কমপ্লিট করতে না পারে ডিপ্রেসড হয়ে যায়, তখন মন মরা হয়ে যাবে। আপনার দুরন্ত ছেলে মেয়েটা হঠাৎ করে একদম চুপচাপ হয়ে যাবে, সারাদিন পড়ার টেবিলে বসে থাকবে, অথবা যদি সে পড়াশোনা কমপ্লিট করতে না পারে মন মরা হয়ে যাবে। এবং এই তো আর 2টা বছর 1.5 বছর, তারপরে কিন্তু সে অ্যাডমিশন দিয়ে ইউনিভার্সিটিতে চলে যাবে, আপনার বাসা ছেড়ে হয়তো বা অন্য একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে থাকা শুরু করবে, হঠাৎ করে কিন্তু অনেক বড় হয়ে যাবে আপনার ছেলেটা। এখন জাস্ট 2-1টা কুইজে খারাপ রেজাল্ট করলে তাকে প্লিজ মারধর করেন না, তাকে প্লিজ তোমার দিয়ে কিচ্ছু হবে না, তুমি শেষ, তোমার অবনতি, তুমি A+ পায়, গোল্ডেন পায়, তুমি এই রেজাল্ট করছো, প্লিজ এই কথাগুলো শোনাবেন না। কারণ কলেজের পড়াশোনা কিন্তু এখন আর আগের মতো নাই, জেনারেশন চেঞ্জ হয়েছে, সবকিছুই কিন্তু চেঞ্জ হয়েছে। একটা স্টুডেন্টের কলেজের পড়া বুঝতেই 3 মাস সময় লেগে যায়। প্লিজ কম্পেয়ার করবেন না যে অমুকে তো পেরেছে তুমি কেন পারো নাই। সবার ক্যাপাসিটি সেম না, সবার ধরার ক্যাপাসিটি সেম না। আলটিমেটলি তার যদি জীবনে এইটুকু লক্ষ্য থাকে, আপনি যদি এটা দেখেন যে সে অনুশোচনায় ভুগতেছে, তার রেজাল্ট খারাপ হয়েছে, এটাই আপনার জন্য অনেক। সে যে অনুশোচনায় ভুগতেছে, দ্যাট মিনস তার মধ্যে রেজাল্ট খারাপ করার একটা কি আছে, একটা দুঃখ আছে। এই দুঃখটাকে আপনি বকা দিয়ে বাড়ায় দেন না প্লিজ, আপনি তাকে বোঝান, তার কাঁধে হাত রাখেন, তাকে বলেন কোনো সমস্যা নাই, কলেজে অমুকও খারাপ করছে, তুমিও খারাপ করছো, দ্যাট ডাজন্ট ম্যাটার, সামনে এগুলো ভালো করো, সামনে আরেকটু ভালো করো, সামনে A+ পাইতে হবে, নো প্রবলেম, তুমি আরেকটু ভালো করো, দেখবা আপনার ছেলে মেয়েটা পার পেয়ে ফেলবে। আমি নিজেই কলেজের প্রথম দিকে কুইজে ভালো করি নাই, ফেল করছি, ম্যাথে ফেল করছি, কলেজের ফিজিক্সে ফেল করছি কয়েকটা কুইজে, তারপরে তো আমি আস্তে 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 লাস্টে দিয়ে আমি আমার HSC বোর্ড পরীক্ষায় আমি সায়েন্সের সবগুলো সাবজেক্টে 90 আপ করে মার্ক পাইছি, আমি গোল্ডেন A+ পাইছি। নিজের প্রশংসা করবো না, আমি জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি, আমিও ফেল করা, আমি কলেজে কুইজে ফেল করা স্টুডেন্ট। সো প্লিজ কম্পেয়ার করবেন না, ওদেরকে সুযোগ দিবেন। আর তোমরা যারা কলেজের কুইজে খারাপ করছো, এটা একটা বড় কারণ হতে পারে তোমাদের হিমেল ভাই মাত্র যেটা বললো, যে হয়তো আমার কলেজের সিলেবাসগুলাই এমনভাবে দিয়ে রাখছে যে 4-5টা চ্যাপ্টার। এটা কিন্তু ভাই ঠিক না, ধরেন সে যদি আমাদের ক্লাসগুলো ভালো করে ফলো করে,
তার যে কলেজে যে এক্সামে হোক না কেন, সে যেখানে কোশ্চেনগুলো যেগুলো আসবে সে কিন্তু পারা উচিত। পারবে। এটা দিয়ে কিন্তু পাস মার্ক কিন্তু উঠে যাবে, পাস মার্ক উঠে যাবে। পাস মার্ক নিয়ে কিন্তু তাকে হ্যাঁ ওইটা হয়তো ওই যে কম্পিটিশনটা চলে আসে হ্যাঁ, যে তুমি 10 এ 10 কেন পাইলে না, হ্যাঁ এটা হয়তো হতে পারবে না, তুমি 10 এ 8 কেন পাইলে না। এবং অনেক স্টুডেন্ট কিন্তু ডিপ্রেসড হয়ে যায়, ভাবে যে আমি গোল্ডেন পাওয়ার স্টুডেন্ট, এখানে আমি এত খারাপ রেজাল্ট হচ্ছে। ডিপ্রেসড হওয়ার কিছু নাই, কারণ তুমি লেগে থাকলে তোমার আস্তে আস্তে রেজাল্ট কি হবে, ভালো হবে। এবং অনলাইন অফলাইন, হিমেল আরেকটা প্রশ্ন, অনলাইন অফলাইন কিভাবে একসাথে মেনটেন করবো? এটা ভাইয়া আমার মনে হয় যে আপনি বেটার উত্তর দিতে পারবেন, কারণ আমি তো অফলাইনে পড়াই না। মানে অফলাইন মেনটেন করা বলতে আমি অনলাইনেও প্রাইভেট পড়ি, অফলাইনেও প্রাইভেট পড়ি। আচ্ছা আচ্ছা, আমি দুইটার মধ্যে কিভাবে মেনটেন করবো? অনেকে আছে অনলাইনেও কেমিস্ট্রি পড়ে, অফলাইনেও কেমিস্ট্রি পড়ে। ধরেন আমার কাছে যেটা মনে হয় যে ধরেন অফলাইনে কিছু প্রবলেম অবশ্যই আছে, বাট আমি যতটুকু জানি আপনারা যারা অফলাইনে পড়ান তারা কিন্তু অনলাইনের অ্যাক্সেসটাও দিয়ে দেন। বাট অনেকের কাছে কিন্তু সেই সুযোগটা থাকে না, অনেকে শুধুই অফলাইনে পড়ায়। সেই ক্ষেত্রে কিন্তু ওনার কাছে ক্লাস মিস হলে কিন্তু জিনিসটা আর কভার করার কোনো সুযোগ থাকে না। যারা পুরোপুরি অনলাইন অফলাইন মিক্স করতে চায় তাদের জন্য আমি যে সলিউশনটা দিই সেটা হচ্ছে যে তুমি 50% চ্যাপ্টার অনলাইনে করো, 50% চ্যাপ্টার অফলাইনে করো। ইটস লাইক একদিন তোমার পুরোপুরি অনলাইনের জন্য, একদিন তোমার পুরোপুরি অফলাইনের জন্য। লাইক কেমিস্ট্রি যেদিন ক্লাস হয় সেদিন সম্ভবত ম্যাথ ক্লাস হয়, ম্যাথ ক্লাস হয়, তাহলে তুমি কেমিস্ট্রি আর ম্যাথটা তুমি অনলাইনে করো, আর ফিজিক্স আর বায়োলজিটা তুমি অফলাইনে করো। তাহলে তোমার মানে হয়তো হতে পারে চাপটা সেই ক্ষেত্রে ধরেন যেমন কথার কথা, আমি যেমন কেমিস্ট্রি অফলাইনে পড়াই না, আমি শুধু অনলাইনেই পড়াই। তো আমার কাছে যেটা মনে হয় তার চয়েসটা এভাবে করা উচিত, হয় যে কোনো একটা সাবজেক্টের জন্য হয় অফলাইন না হয় অনলাইন। ধরেন আপনার কাছে যেহেতু সে অফলাইনে যদি পড়ে তাহলে আপনার কাছে অনলাইন দরকার নাই, বা যে অনলাইনে করতেছে তার অফলাইনে দরকার নাই। বাট আমার কাছে যে অনলাইনে করতেছে তার কিন্তু কেমিস্ট্রি অফলাইনে পড়া দরকার নাই। তো ব্যাপারটা তাকে এভাবে সিলেক্টিভ করতে হবে। আমি এটাই বললাম যে যার পুরাপুরি অনলাইনে বসে থাকতেও কষ্ট, বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণাই নাই, আবার সব প্রাইভেট অফলাইনে করতেছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ধরো কেউ আমার কাছে অনলাইনে বায়োলজি পড়ে, তোমার কাছে অনলাইনে কেমিস্ট্রি পড়ে, সে ম্যাথ ফিজিক্স, তাহলে সে বাইরে করুক, 50% অনলাইনে করুক, 50% অফলাইনে করুক। বা কেউ আমার কাছে অফলাইনে কেউ বায়োলজি পড়ছে, সে অনলাইনে, তাহলে দরকার নেই তার অনলাইনে, তার চয়েস। মানে আমার কাছে যেটা মনে হয়, ধরেন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি অনেক কিছু মানে পড়ি নাই অফলাইনে, অনলাইনে আমি পড়ছিলাম। যদি আমাদের সময় অনলাইনে তো পপুলার ছিল না, তারপর টুকিটাকি খুঁজে নিয়েছিলাম, ওই সময় যেসব ভিডিওগুলো अवेलेबल ছিল, অনেক সময় দেখা গেছে অনেক হিন্দি ভিডিও দেখেও, ইংলিশ ভিডিও দেখেও অনেক কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছে। অনলাইনটাই আসলে আমার কাছে সহজ মনে হয়। হ্যাঁ, অফলাইন একটা প্রবলেম হচ্ছে প্রতিদিন যাওয়া লাগে। মানে ধরেন আপনি যদি একটা ক্লাস টাইম নষ্ট হয়, অনেক টাইম কনজিউম, একটা ক্লাস মিস দিলে আসলে বোঝা যায় না জিনিসটা। বাট অনলাইনে সেই সুবিধাটা আছে, রেকর্ড থেকে যাচ্ছে। হ্যাঁ, বাট অনলাইনে কিছু অসুবিধাও আছে, মানে তাকে নিজেকে কিন্তু করতে হচ্ছে। অনলাইনে তারা ভালো করে যার নিজের পড়ার রেগুলারিটি আছে, যে নিজের মতো করে নিজে আমরা তো পুশ দিবই, বাট দিন শেষে তাকেও কিন্তু পড়তে হবে। সে নিজে যদি ফাঁকিবাজি করে, অফলাইনেও যদি আপনি যদি চিন্তা করেন, আপনার একটা বেশি যদি 100 জন স্টুডেন্ট থাকেন, 100 জনকে কিন্তু সেম সমানভাবে আসলে দেওয়াটা সুযোগ হয় না। তাকে কিন্তু দিন শেষে তাকেই কিন্তু পুশ দিতে হবে, সে অফলাইনে পড়ুক অনলাইনে পড়ুক। আমার মনে হয় আমরা আমাদের 26-27 নিয়ে অনেক কথা বলে ফেলছি। আমরা সামনে আবার তাদেরকে নিয়ে আসবো। আমরা একটু গ্যাপ নিয়ে যখন দেখা যাবে যে তাদের কোনো একটা প্রবলেম হচ্ছে বা তারা একটা টাইম পিরিয়ড পার করছে 3 মাস বা 2 মাস, সেই সময় আমার মনে হয় ওদেরকে একটু সাজেশন গুলো দেওয়া। যেমন আমরা প্রথম যে আমার পডকাস্টটা করছিলাম, সেখানে একদম পুরো কথাবার্তাই ছিল 27 ব্যাচের নতুন কলেজে উঠবে, সেক্ষেত্রে কি করণীয়। বাট এখন কিন্তু সেগুলোর কথাগুলো চেঞ্জ হয়ে কিন্তু এখন তারা কি করণীয় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। 26 ব্যাচ নিয়ে কথাবার্তা বলছি। আমরা 26 ব্যাচের সামনে আবার আগাবো। আমাদের পিসিএমবি ক্লাস শুরু হবে তখন সেই ক্লাসগুলো শুরু হওয়ার পরে তোমাদের মধ্যে অনেকেরই অনেক কনফিউশন, অনেকেরই অনেক ডাউট আসবে। আমার সেগুলো নিয়ে আবার আমি তোমাদের হিমেল ভাই আবার চলে আসবো আমরা ইনশাল্লাহ। আর তোমরা কি কি জিনিস নিয়ে চাও আমরা কথা বলি, সেটা ওই ভিডিও কমেন্টে তোমরা দিয়ে দিও। ধন্যবাদ হিমেল। ধন্যবাদ ভাই, আসার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবা, দেখা হবে ক্লাসে।